তানিম সুমিত ইকবালের লোক ছিল, যার কারণে তাকে মেরে হোটেলের বাথরুমে ফেলে এসেছি। তানিমের মুখে শব্দ বন্ধ হয়ে গেছে। শান্তা কিছু বলল না, কিছু বলার সাহস নেই তার। একটু আগে তারা দুজনে খুব করে বলেছে রাফসানকে, এখন সুমিতের খুনের কথা বলেছে, তাদের গলা শুকিয়ে গেছে। রাফসান বলল, ভয় পাসনি তানিম? মিনিট কয়েক পরেই তারা পৌঁছে যাবে শহরে। রাফসানের চোখ বুজে আসছে। নিলয় বলল, রাফু একটু ঘুমিয়ে থাক। রাফসান হালকা করে চোখ বুজেছে। সমস্ত রাজ্যের ঘুমেরা তার চোখে এসে ভর করেছে। হোটেলের বাথরুমে সুমিতের লাশ দেখে হইচই বেঁধে গেছে সেখানেই। রফিক আসিফ এসে উপস্থিত সেখানে। ইকবালের গ্যাংয়ের কয়েকজন তাদের চারপাশে। সুমিতের লাশটা তারা দেখতে পারেনি ঠিক মতো, পুলিশ এসে নিয়ে গেছে। রকিব হোটেলের সিক্রেট ক্যামেরা ফুটেজ দেখতে বসেছে। পেছনে হোটেলের ম্যানেজারের মাথায় পিস্তল ঠেকিয়ে রাখছে আশিক। হঠাৎ পেছন থেকে আশিক বলল, রফিক, এটা তো নিলয়। রফিক দেখতে পায়নি তাকে, সে বলল, কোথায়? জুম কর। রফিক ফুটেজ জুম করে গাড়ির সামনে নিলয়কে দেখতে পায়। হোটেলের ম্যানেজারের গাড়িটা নিয়ে যখন তারা যাচ্ছিল সেই সময়ের ফুটেজ। আশিক বলে, রফিক, নিলয়কে তো খুন করে ফেলেছিলাম রাফুর বিয়ের রাতে। তাহলে একে আর বাকি দুজনের মধ্যে রাফুই কোনটা? মেয়েটা কে? আশিকের প্রশ্নে রফিকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রফিক চেয়ার ছেড়ে উঠে বলল, বসকে ইনফরমেশন করতে হবে। বলে কম্পিউটারে হার্ড ডিস্ক বের করে নেয় সে। আশিক ম্যানেজারের মাথায় পিস্তলের একটা বুলেট খরচ করে। লুটিয়ে পড়ে সে। হোটেল থেকে বের হয়ে যায় তারা। ইকবাল ইশারের সাথে দেখা করে বলে রফিক আশিককে। ইশার ইকবালের সবচেয়ে কাছের লোকে পরিণত হয়েছে। সমস্ত গ্যাংয়ের পরিচালনা করে এখন ইশার। রফিক আশিক ক্যাম্পের ইশারের পেছনে দাঁড়িয়ে আছে। ইশার ভিডিও দেখছে নিখুঁতভাবে। ভিডিও শেষে বলল, নিলয়ের চেহারা যে আছে সে রাফু কিংবা নিলয় দুজনই কেউ নয়। নিলয়কে তো মেরেই ফেলেছিলাম, সে নয় তবে অন্য কেউ। কিন্তু কে সে? মেয়েটার সাথে যে ছেলেটা আছে সে আর ওই মেয়েটা দুজনকে ভালোবাসে। হাত ধরে হাঁটার স্টাইল বোঝা যাচ্ছে। বাকি থাকে গোমরা মুখো কোকড়া চুলের ছেলেটা, ওইটা রাফু। কিন্তু ভাবার বিষয় নিলয়ের চেহারা ওটা কে? সামনাসামনি হতে হবে তাদের। ইশার ভিডিও ক্লিপ বন্ধ করে উঠে দাঁড়ায়। রফিক আশিককে বলল, তোরা ওদের ঠিকানা খুঁজে বের কর। রাফু বুঝে উঠতে পারবে না যে আমরা ওদের পিছু নিয়েছি। ওরা যে গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে ওই গাড়িটা ফলো করলেই তোরা পেয়ে যাবে। কিন্তু ভাই, ওই গাড়িটা কিভাবে খুঁজবো? রফিকের এমন উদ্ভট শব্দ শুনে ইশার ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরে গাধার দল, রাস্তার পাশে ট্রাফিকের ক্যামেরা রয়েছে, ওটা চেক কর। কোন কোন এরিয়ায় এই গাড়িটা দেখা যায়। ট্রাফিক বিভাগের উপসচিবের কাছে গিয়ে ইকবাল বসের নাম বলবি, তোদের সব কাজ সাহায্য করবে। জি ভাই। বলে রফিক গালে হাত রেখে বের হয়ে যায় ক্যাম্পাস থেকে। পেছন পেছন আশিকও বের হয়ে আসে। উদ্দেশ্য ট্রাফিক বিভাগে। শহরের ভেতরে প্রবেশ করতেই রাফসান বলল, নিলয়, ড্রাইভিং সিট আমাকে দে। কেন? রাফু তোকে দিব কেন? সুমিতের লাশটা এতক্ষণে ইকবালের কাছে পৌঁছে গেছে। ইকবাল নিশ্চয়ই পিছু নিয়েছে আমাদের। পেছন থেকে শান্তা কাঁপা কণ্ঠে হালকা চিৎকার সরে বলল, এখন আমাদের কি হবে? রাফসান শান্ত গলায় বলল, তাই আমি নিজেদের কাছে গাড়ি চাইছি। তোরা একটা নিরাপদ জায়গা থেকে নেমে যাবি। আমি গাড়ি নিয়ে শহরের শেষে আমার বাড়িতে যাব। ওখানে বাবার একটা ফ্ল্যাট আছে। আমিও যাব তোর সাথে। ভাই, এই লড়াইটা আমার একার। পেছন থেকে তানিম বলল, তারা যদি তোকে খুঁজে পেয়ে যায় তখন? আমি তো চাই তারা আসুক আমার কাছে। মানে কি বলছিস? শিকারি শিকারের আগে টোপ ফেলে, পরে ধরে সুস্থে সেটা শিকার করে। মনে কর তেমনই কিছু। আমার বর্তমান এলাকা থেকে অনেক দূরে তাদের জন্য টোপ ফেলবো, যাতে আমি দিনের আলোয় আমার এলাকায় এসে ঘুরে বেড়াতে পারি, আর রাতের আলোয় তাদের শিকার করতে পারি। তোর ভয় করে না ভাই? রাফুর ভয়? হাহা করে হেসে ফেলেছে রাফসান। তামিনও হাসির মানে বুঝতে পারল না। নিলয় রাফসানের হাতে গাড়ি দিয়ে নিজেরা নেমে পড়ে নিরাপদ জায়গা দেখে। রাফসান টোল ফেলতে ফেলতে চলে আসে শহরের শেষে। রফিক আশিক ট্রাফিক বিভাগে এসে রাফসানের খোঁজ নিয়ে তার লোকেশন নির্দিষ্ট এলাকায় খুঁজে নেয়। এই এলাকায় রফিকের নিজের বাসা। রফিক হাসতে হাসতে বলল, ওরা আমার এলাকায় ছিল আর আমি জানি না। আশিক বলল, ওদের নির্দেশনা দিচ্ছে কে? তা ভুলে গেছিস রফিক? রাফু মরে গেছে যেদিন তার প্রেমিকার মৃত্যু হয়েছে সেদিনই, নয়তো আমরা এখনো বেঁচে থাকতে পারতাম না। সমুদ্র শান্ত থাকে তুফান আসার আগে। রফিক,
রাফুকে হালকাভাবে দেখার মানুষ সে নয়। দেখা যাবে আসে, রাফুকে আমি দেখে নেবো। আমার এলাকায় সে পিঁপড়ে মাত্র। সাবধানে, আর সহযোগিতার দরকার হলে বলিস। আশিক, তুই তৈরি থাকিস। রাফুর লাশটা নিয়ে দুজনের পথের সামনে যাব। তখন আমার গালে থাপ্পড়ে জবাবে টক করে চলে আসতে পারবো। ও সারের এই থাপ্পড়ে জবাব দিতে হবে না। আশিক রফিকের হাতটা ধরে বলে, দুষ্ট সাবধানে, নিজের খেয়াল রাখিস। দুজন দুদিকে চলে আসে। রফিকের পাশে এরিয়া আশিকের। রফিক নিজের এলাকায় ঢুকে তার ছেলেপুলে নিয়ে বের হয় রাফসানের খোঁজে। সবার কাছেই অস্ত্র। রাফসান বাসার মধ্যে ঢুকে ক্লান্তিকর শরীরে হালকা করে শাওয়ার ছেড়ে দেয়। টুপটাপ পানির ফোঁটা শরীরে ভিজিয়ে দিচ্ছে। সেই সময় তার বাসার বাইরে কতগুলো মানুষের উপস্থিতি বুঝতে পারে সে। জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, কেউ কেউ চিৎকার করছে। ভেজা শরীরে তোয়ালে পেঁচিয়ে বিছানা থেকে পিস্তলটা হাতে নেয় সে। দরজার দিকে যাচ্ছে রাফসান। ক্রমশ দরজার আঘাতের বৃদ্ধি পাচ্ছে। রাফসান বুঝতে পারে এখানে 10-এর অধিকার মানুষের ভিড়। পিস্তলটা শক্ত করে ধরে দরজার সামনে এসে দাঁড়ায় রাফসান। বাইরে কান পেতে শুনতে চেষ্টা করে কারা বাহিরে। বাচ্চা ছেলে পেলেদের কণ্ঠ ভেসে আসছে বাহির থেকে। রাফসান কিছুটা ঘাবড়ে যায়। পিস্তলটা কোমরে গুজে দরজা খুলতেই দেখে বাইরে অ্যাপার্টমেন্টের কিছু বাচ্চা দৌড়ে খেলছে। বেসমেন্টের জায়গা নেই, গাড়ি পার্কিং করে একদম ভরে রেখেছে। রাফসানের এই বাসাটা সবসময় ফাঁকা পড়ে থাকতো, তাই বাচ্চারা এসে যে যার মতো করে ধাক্কা দিত, লাথি মারত। রাফসান দরজা খুলে দাঁড়িয়ে কয়েকটা বাচ্চা ভয় পেয়ে যায়, দৌড়ে বাসার ভেতরের দিকে চলে যায়। অন্যদিকে ছুটে বাচ্চা রাফসানের দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল আঙ্কেল, তুমি কি এই বাসায় নতুন এসেছো? রাফসান বাচ্চা দুটোর দিকে এক নজর তাকিয়ে আছে। দুটো মেয়ে, অল্প বয়সের দুটো রাজকন্যা। রাফসান হাঁটু গেড়ে বসে তাদের সামনে, তারপর বলে, জি পুচকোরা, আমি এই বাসায় নতুন এসেছি, তবে এই বাসাটা আমারই। এইটা আঙ্কেল, আমরা পুচকু না, এই এনে আমি মিনি। তোমাদের নাম দুটো তো খুব সুন্দর। এই মেয়েটা বলতো আঙ্কেল, সবাই বলে আমাদের নাম নাকি পোতা, তুমি বলতো সুন্দর, তোমার তো তাই না? রাফসান ওদের দুজনের গাল টেনে বলল, তোমাদের দুজনের সাথে নাম দুটোর খুব মিল রয়েছে। তোমরা দুজন কি বোন হও? হ্যাঁ, ইনি বলো আর আমি ছোট। রাফসান দেখে বুঝতে পারে এরা যমজ বোন। মা বাবার ইচ্ছে করেই তাদের এমন নাম রেখেছে। বড় হয়ে যেন তারা দুজন দুজনকে খুব বেশি মিস করতে পারে, সেই জন্য তারা দুজন আর কথা না বলে চলে যায় খেলতে। রাফসান ভেবেছিল ইকবালের ক্যাডার তার খোঁজ পেয়ে গেছে। রুমের ভেতর এসে দরজা লাগিয়ে দেয় সে। বিছানার উপর পিস্তল রেখে আলমারি থেকে তার কালো কোট আর তরোয়ালটা বের করে তাতে হাত বুলিয়ে নেয়। মোবাইলের রিং বাজছে। হাতে নিয়ে দেখে চাচি ফোন করেছে, যাকে মা বলে ডাকে রাফসান। ফোনটা রিসিভ করে সে। কিরে রাফু, কোথায় তুই? আছি কোথাও এক জায়গায়। তুই নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছিস, তোর বাবা ফোন করে বলল। তারপর নাকি থানায় ও তোকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের চিন্তা হয় না? চিন্তা করতে হবে না, বেঁচে আছি। থাপ্পড় চিনিস, গাল লাল করে ফেলবো। যেখানে আমার জন্মদাতা পিতাই কোনো খোঁজ রাখে না, সেখানে তোমাদের এমন স্বভাব হজম হয় না। তুই আমাকে মা ডাকিস না। আমার কি তোর প্রতি একটুও দায়িত্ববোধ নেই? তোমার দায়িত্ববোধ সবার চেয়ে বেশি। তাহলে এমন কেন বলছিস? মা গো, খুব কষ্টে আছি, নিয়ে যাও আমাকে। কান্না করে ফেলে রাফসান। বুঝতে পারছে না সে কি করবে এখন। দোটা নাই সে। একদিকে স্বাভাবিক জীবন, অন্যদিকে গ্যাংস্টার জীবনের ভয়ঙ্কর অধ্যায়। সে ভেঙে পড়েছে ক্রমশই। রাফু, তুই কোথায় বল, আমি এসে তোকে নিয়ে আসবো। মা, আমি কালকে সকালেই তোমার কাছে চলে আসব। তোমার হাতে খাবার খেয়ে ভার্সিটি যাব। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। সে ফোন রেখে দেয়। রাফসান ফ্লোরে বসে খাটের সাথে পিঠ ঠেকিয়ে তলোয়ারটা দেখছে। এই তলোয়ার যেন তার জীবনটা আটকে আছে। দেখতে দেখতে কখন যে খাটের সাথে মাথা রেখে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। আকাশে অন্ধকার রাত নেমে এসেছে। মাথার উপরে ভরা জ্যোৎস্না। মিনা তার বাবার কোলে করে দোকানে এসেছে আইসক্রিম নিতে। তখনই একজন মধ্যবয়স্ক যুবক রাফসানের ছবি তার মোবাইল নিয়ে দোকানিকে ঝাড়ি মেরে বললেন, ওই, এই ছেলেটাকে দেখছিস এই এলাকায়? অনেকটা হুমকির জোরে কথাটা বলে সেই লোকটা। মিনার চোখ তার জোরালো শব্দে কাঁদো কাঁদো ভাব চলে আসে, আর চোখে মোবাইল রাফসানের ছবিটা দেখে নেয় সে। দোকানি বললেন, না ভাই, এনাকে আমি দেখিনি। সে তড়িঘড়ি করে চলে যায় সেখান থেকে। সাথে আরো কয়েকজন লোক, সবাই একসাথে জড়ো হয়ে বলল,
না ভাই, মহল্লার কেউ তাকে দেখেনি। হইচই করতে করতে চলে যায় তারা। মিনা অ্যাপার্টমেন্টের ভেতরে রাফসানের বাসার দরজা ধাক্কা দিতে থাকে। তার ছোট্ট হাত কলিং বেল পর্যন্ত পৌঁছায় না, তাই ধাক্কা দিচ্ছে। দরজার ঠকঠক শব্দে রাফসানের ঘুম ভেঙে যায়। নিজেকে ফ্লোরে আবিষ্কার করে বিনা কাপড়েই তোয়ালেটা খাটের নিচে চলে আসে। রাফসান খাটের ওপরে পড়ে থাকা প্যান্টটা পরে বের হয়। মিনা তখনও দাঁড়িয়ে সেখানে। মিনাকে দেখে রাফসান বলল, কি খবর মিনা? তুমি আমার বাসার দরজা ধাক্কাচ্ছ কেন? মিনা হাতে আইসক্রিমে জিভা দিয়ে লেহনি দিয়ে বলল, আঙ্কেল আঙ্কেল, কতগুলো আঙ্কেল তোমার ছবি তাদের মোবাইলে নিয়ে খুঁজতেছিল। কি ভয়ঙ্কর চেহারা তাদের, মনে হচ্ছিল তোমাকে তারা চিবিয়ে খেয়ে ফেলবে। একদম আমার বইয়ের রাক্ষসের মতো দেখা যাচ্ছিল। আমি বলিনি তুমি এখানে আসো। আমার বাবাও আমার মাকে মারার সময় এমন চিৎকার করে কথা বলতো, তাই আমি তাদের দেখে কিচ্ছু বলিনি। মিনা এক নিঃশ্বাসে কথাগুলো বলে আইসক্রিমে আবার লেহুনি দেয়। রাফসান তাকিয়ে আছে মিনার দিকে। সে নিজের অজান্তেই রাফসানের কতখানি কাজ করে ফেলেছে তা সে জানে না। রাফসান তার সামনে বসে বলল, তা মিনা, সেই আঙ্কেলগুলো কোন দিকে গেছে বলতে পারো? ও হ্যাঁ, ওই যে আমাদের মহল্লায় পেরিয়ে সাবরির কলেজ মাঠের দিকে গেছে। থ্যাঙ্কস মিনা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই রাফসান রুমের ভেতরে এসে কিছু টাকা নিয়ে নেয়। বাইরে এসে মিনার হাতে টাকাগুলো দিয়ে বলে, মিনা, এটা দিয়ে তুমি চকলেট কিনে খেও। মিনা খুশিতে লাফাতে লাফাতে নিজের বাসার দিকে চলে যায়। রাফসান নিজেই পুরনো চেহারায় চলে আসে। কালো কোট শরীরে জড়িয়ে পেছনে তলোয়ারটা ঝুলিয়ে নেয়, পিস্তলটা কোমরে নিয়ে নেয়। কয়েক ম্যাগাজিন বুলেট প্যান্টের বেল্টের সাথে বেঁধে বের হয়ে যায় সে। বেসমেন্টে তার পুরনো বাইকটা নিয়ে বের হয়ে যায় বাতাসের গতিতে। মহল্লার পেরিয়ে রাস্তার বড় মোড়টায় দাঁড়িয়ে রফিক, সাথে কয়েকজন ক্যাডার। সবার হাতেই অনয়রথ রড, কোমরে পিস্তল। রফিকের হাতে শুধু 9mm বুলেটের পিস্তল। সবাইকে এক জায়গায় নিয়ে রফিক জিজ্ঞাসা করে, ছবিতে যে লোকটা আছে তার খোঁজ পেয়েছিস তোরা? না ভাই, পাইনি। তোরা ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও এই এলাকায় আছে। বস, লোকটা কে? তার নাম কি? তা আমাদের তার পরিচয় না দিলে খুঁজবো কিভাবে? পাশের থেকে একজন কথাটা বলতেই ভুফো শব্দ করে বাতাসের গতিতে তাদের সামনে থেকে একটা বাইক চলে যায়। রফিকের ডান পাশ থেকে দুজন ক্যাডার বসে পড়ে। রফিক নিজের চশমাটা খুলতে খুলতে বলে, তোদের আর খুঁজতে হবে না, আতঙ্ক চলে আসছে। রাফসান বাইক থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। পেছনে ঝুলে থাকা তলোয়ার বক্স থেকে তলোয়ারটা বের করে দাঁড়ায় সে। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে হাঁটু নড়ে ওঠে, কাপা কণ্ঠে বলে, রাফু। শিউরে ওঠে রফিক। এই নামটাই তাদের সামনে আতঙ্ক। পেছন থেকে কয়েকজন ক্যাডার পালিয়ে যায়। তারা রাফুর সাথে শত্রুতা জড়াতে চায় না। রফিক হো হো করে হেসে উঠে বলে, রাফু, কতবার বেঁচে ফিরবি আমাদের হাত থেকে? তোদের মতো বিশ্বাসঘাতকদের হাতে রাফুর মৃত্যু নেই। সেদিন মেরে ফেললে হয়তো এদিন দেখতে হতো না তোদের। রফিক আবারও হাহা করে হেসে উঠে বলে, তুই ভেবেছিস কি আজকেও বেঁচে ফিরবি? তুই ছাড়া তোর পিছনে 4 জন। আমার তলোয়ারের সামনে তোরা 15 সেকেন্ড টিকে থাকতে পারলে পরে বলিস। রফিক নিজের চারদিকে তাকিয়ে বলল, রাফু, এবার নিজের চারদিকে তাকিয়ে দেখ। রাফসান তার চারদিকে তাকিয়ে দেখে 100 ক্যাডার তার চারপাশে AWM নিয়ে দাঁড়িয়ে ঘিরে ধরেছে। রাফসান তবুও দাঁড়িয়ে আছে। রফিক বলল, কিরে, হাওয়া বের হয়ে গেছে? রাফসান বলল, আমি তো তোর পিছনের ওই 4 জনকেই দেখতে পাচ্ছি। রাফু, তোর কি কোনটা সমস্যা আছে? কোনে দেখ, পুরো 100 জন। রাফসান কিছু বলার আগেই রফিক পিস্তল চালিয়ে দেয় রাফসানের বুকের দিকে। পর মুহূর্তেই থমকে যায় রফিক রাফসানের কালো কোটের দিকে। বুলেট প্রুফ কোট। রফিক তার 100 জন ক্যাডারকে ইশারা দিচ্ছে রাফসানের উপর হামলা করতে। তারা বন্দুক তাক করে রাফসানের দিকে। রাফসান মাথা নিচু করতেই ধাই ধাই শব্দে রফিকের ক্যাডাররা এক এক করে লুটিয়ে পড়ছে। রফিক চারদিকে তাকিয়ে দেখে ব্ল্যাক ড্রাগনের 1000 শতাধিক ক্যাডার তাদের চারদিক থেকে হামলা করেছে। তাদের লিড দিচ্ছে সামনে দাঁড়িয়ে নিলয়। রাফসান মাথা উঁচু করে দাঁড়ায়। চারপাশে লাশের সাগর বয়ে গেছে। সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রফিক ও তার 4 জন। রাফসান বলে, কিরে রফিক, অঙ্কে আমি খুব কাঁচা ভাই, একটু গুনে দে। রফিকের হাত থরথর করে কাঁপছে। রাফসান নিজে তলোয়ার শক্ত করে ধরে দৌড়ে রফিকের সামনে আসে। চোখের পলকে পেছনে 4 জনের দেহের থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে রাস্তায়। রফিকের বুক চিরে
এবার ওপরে হয়ে আছে রাফসানের তলোয়ার। মুখ ভর্তি করে বমি করে ফেলে সে। চোখ বুজে যায় তার। রফিকের পকেট থেকে মোবাইলটা নিয়ে বস নামে সেভ করা নাম্বারটা বের করে রাফসান মেসেজ টাইপ করে। গেম স্টার্ট নাও। ইশারের মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। ফাইল ওপেন করে মুচকি হেসে বলল, খেলা জমবে এবার। ইকবাল চেয়ার ছেড়ে উঠে বলল, সে খেলার মাস্টার মাইন্ড থাকবে ইকবাল। রাফুকে চুটকি দিয়ে নাচাবে, সে বুঝতেই পারবে না। বস নিলয়ের চেহারা ডেভিড গেম ওভার করবে। উষার, এত তাড়াতাড়ি গেম শেষ করে ফেললে আমাদের খেলার জন্য ডিফেন্ডার দুর্বল হয়ে পড়বে যে। কিন্তু বস, ওদের হালকাভাবে নেওয়াটা কি ঠিক হবে? দেখ উষার, আমি জানি রাফুকে, নিলয়ের ছদ্মবেশে ডেভিডকে আমি ভালো করেই জানি, কিন্তু সাথে যে ছেলে মেয়ে দুটো আছে এদের চেনা মুশকিল। এরা কারা খুঁজে বের করতে হবে, তারপর না হয় খেলা বাকিটুকু জমবে। বস, রফিককে তো রাফু স্বীকার করে নিয়েছে। এই খেলায় 2-1টা টোপের দরকার হবে, সমস্যা নেই। রাফু ভাববে আমি তার পাতানো ফাঁদে পা ফেলেছি। রাফু এটা ভুলে যাচ্ছে আমি ওর থেকে এক কদম এগিয়ে এসেছি। জি বস, এখন কি করব বস? আসিফকে রাফুর দ্বিতীয় টোপ হিসেবে ব্যবহার করে ফেল। ওকে বস, কিন্তু তাতে কি হবে বস? রাফুর সমস্ত খেয়াল আসিফের ওপরে থাকবে। নিলয়কে এ সময়ে শেষ করে দিতে হবে। তারপর ওই ছেলে মেয়ে দুটোকে, পরিশেষে রাফুর পালা। চারদিক থেকে হাত পা কেটে তারপর রাফুকে জ্বলন্ত আগুনে ছুড়ে দেব। বস, আপনি সেরা। ঈশার ইকবালের মন জয় করার জন্য একটু বেশি করে বলছে। ইকবাল মুচকি হাসি হেসে সিগারেটের ধোঁয়া নিজেকে পুড়িয়ে ফেলছে। ভয়ঙ্করভাবে নিজেকে সূচনা করছে এই জগতে, যেখানে তার অস্তিত্ব তার একান্তই 2-4 বিশ্বাস ব্যক্তি ছাড়া কেউ তার দর্শন পায় না। রাফসান নিলয়কে নিয়ে ব্ল্যাক ড্রাগনের ক্যাম্পাসে রাত কাটিয়ে সকাল হতে শহরে ফেরে। ভোরের প্রথম সূর্য কিরণ রাফসানের মুখে এসে পড়ে। তখনই সে বাসার সামনে। দরজাটা খোলাই ছিল। রাফসান বাসার ভেতরে ঢুকে নিজেই রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। মা টের পেয়েছে রাফসান বাসায় ঢুকেছে। সে নাস্তা তৈরি করে টেবিলে রেখে সবাইকে ডেকে নিয়ে আসছে। রাফসান এসে চেয়ার টেনে বসছে। তার চাচা বলল, কোথায় ছিল এত সময়? বন্ধুদের সাথে ছিলাম। টেবিলের সামনে বসে নাস্তা করতে থাকা নিমি বলে উঠল, মিথ্যা কথা বাবা। রাফসান ভাইয়া তানিম ভাইয়ার গার্লফ্রেন্ডের মামার বাড়িতে তাকে নিয়ে আসতে গেছিল। পুরো ক্যাম্পাসের সামনে এই কথা বলে গেছে ভাইয়া। চুপ কর ভূতনি, খেয়ে খেয়ে মোটা হয়েছিস। তোরে বিয়ে করবে কে? কম খা। আমি আমার বাবারটা খাই, তাতে তোর কি হনুমান লাল বান্দর? তোর বাবারটা খাস ঠিক আছে, বুড়ি হয়ে গেলে যেন বলিস না। ভাইয়া একটা বিয়ে করিয়ে দে না। শালা, তোর কাছে বলবো আমি এই কথা? তুই নিজেই তো একটা বান্দর, তোকে বিয়ে করে কে দেখবো? আমি যদি এখন শুধু ইশারা দিই না, তোর ঘরে হ্যান্ডসাম ছেলেদের লাইন লেগে যাবে। যা ফুট ফুতনি, বড় বড় কথাই আছে তোর। নিজের চেহারা আয়নায় দেখছিস কখনো? শাকচুন্নি। দেখ রাফসাইনা, ভালো হচ্ছে না কিন্তু। মিমির হাতে কাটা চামচ নিয়ে রাফসানের হুমকি দিচ্ছে। মা দুজনকে থামিয়ে বলল, রাফসান, এবার বিয়ে করে ফেল। এখন না মা, পরে। পরে কখন? তোর বয়স তো কম হয়নি। আমি বুড়ো হইনি। নাস্তা শেষ করে চাচা বললেন, তোর জন্য একটা মেয়ে দেখেছি, সময় করে তার সাথে দেখা করে নিস। আমি এখন বিয়ে করব না চাচা। এর বিয়ের প্রস্তাব তোর বাবা দিয়েছে। রাফসান একটু চুপ হয়ে বসে। শহীদ হাসানকে বিয়ে করতে বলেন। তার মানসিক সমস্যা আছে। তিনি পাগল, টাকার পাগল। তাকে সম্পর্কের ভ্যালু বোঝানোর জন্য হলেও একটা বিয়ে করিয়ে দেন চাচা। রাফসান, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দুঃখিত চাচা, তিনি আমার জন্মদাতা হতে পারেন, কিন্তু পিতার কর্তব্য পালন করার অক্ষম। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ছেলে কি করছে না করছে, কিভাবে জীবন গড়ছে, সেদিকে খেয়াল নেই তার। আমাকে একটু সময় দেওয়ার সময়টুকু তার নেই। তোর বাবা তোর সাথে যেমনই করুক, তার পছন্দ করা মেয়েটাকে তো একবার দেখে নে। সংসারই হয়ে যায় এবার। তুই একজনকে ভালো পিতা হয়ে তোর বাবাকে দেখিয়ে দিস পিতার কর্তব্য কি। চাচা, বাবাকে বলে দিয়ে মেয়ে আমার পছন্দ হয়নি। তোর কি কোনো পছন্দ আছে? রাফসান আর কথা বাড়ায় না। টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে আসে। পেছন থেকে মা ডাকছে, পিছু ফিরে তাকাচ্ছে না রাফসান। চাচা বললেন, ছেলেটাকে নিয়ে কি যে করি। তুমি নাস্তা করে ওঠো, তোমার ভার্সিটির জন্য লেট হয়ে যাবে। চাচা নাস্তা করে উঠে দাঁড়ায়। মিমিও তার বাবার সাথে নাস্তা করে রুমে আসে। বাবার সাথে একসাথে ভার্সিটি যাবে সে। রাফসান তার বাইক নিয়ে ভার্সিটির গেটে আসে। তানিম রাফসানকে দেখে সামনে এগিয়ে এসে হ্যান্ডশেক করে। কেমন আছিস রাফু? এই তো, তোরা কেমন আছিস? ভালো। শান্ত আর আমি আজকে বিয়ে করবো রাফু।
তোদের সাহায্য লাগবে। সমস্যা নাই, আমি আছি তোর সাথে। রাফু, নিলয় কোথায়? ও ক্যাম্পে। তানিম কথা বাড়ায় না, পেছনে শান্তা বসে আছে। রাফসান বলল, দোস্ত একটা সিগারেট দে। জিভা কামড় কেটে তানিম পেছনে শান্তাকে ইশারা করে দেখায় রাফুকে। রাফসান নিজের পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয় ঠোঁটে। রাফসান, এবার তোর একটা বিয়ে করা দরকার। দুই বন্ধু একসাথে দুজনের স্ত্রী নিয়ে হানিমুনে যাব। তোর মাথায় আমার বিয়ের ভূত চাপালোকে? কেউ না, তুই সিঙ্গেল, একটা গার্লফ্রেন্ডও নেই, তাই বললাম। বাবা মাকে বলে এবার বিয়ে করে নে। বাদ দে ভাই, তুই তো জানিস আমি কেমন। আমার টাইপের মেয়ে হলেই আমি নিজেকে বলে দেখব। রাফসানের কথায় তানিমের কাছে বলতেই পেছনে চিৎকার শব্দ শোনে সে। শালা বদমাস, সুন্দরী মেয়ে দেখলেই ফ্লার্ট করতে মন চায় না? কথাটা বলে হৃদি সিয়ামকে তার ব্যাগ দিয়ে আঘাত করতে করতে গেটের সামনে নিয়ে এসে পশ্চাৎপদে লাথি মেরে গেটের বাইরে ফেলে দিয়ে বলে, তোরে যদি দ্বিতীয়বার কোনো মেয়েকে ফ্লার্ট করতে দেখি তাহলে তোর খবর আছে। আজ পেছনে লাথি মেরেছি, সেদিন কি করি তা আমি নিজেও জানি না। কথাটা বলেই হৃদি পেছনে ফিরে নিজের ঝুলন্ত চুলের ফু দিয়ে সরিয়ে নেয়। তানিম রাফসানকে শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলে, দোস্ত, তোর টাইপের মেয়ে মিলে গেছে, পুরাই গুন্ডি টাইপের। তার উপর তোর ক্রাশ। মামা, এবার তো মিঙ্গেল হয়ে যা দোস্ত। বড় করে নিঃশ্বাস নেয় রাফসান, বলে, আমার পরিচয় দ্বিতীয়বার দিতে হবে না তো। দেখ দোস্ত, গ্যাংস্টারেরও একটা জীবন আছে, তাদেরও সংসার করার অধিকার আছে। তুই যাকে ভালোবাসিস তাকে তোর সর্বত্র দিয়ে রক্ষা করাই একজন আদর্শ ভালোবাসার মানুষের কাজ। কিন্তু দোস্ত, মেয়েটা তো পড়ে যাবে মুহূর্তে। যদি একটু রোমান্টিক লুক দেয় তাহলে মেয়েটা শেষ। চল একটু ট্রাই করে দেখি অন্যভাবে। কি করবি দোস্ত? বকাটেপনা। বলেই রাফসান তানিমের সামনে থেকে চলে যায়। হৃদি হাঁটছে, রাফসান তার পেছনে এসে দাঁড়িয়ে আঙুলের টোকা তার কাঁধে ফেলেছে। পেছনে ফিরে তাকায় হৃদি, রাফসানকে দেখে বলল, কি চাই? আই লাভ ইউ। হোয়াট? আপনার বাচ্চার বাবা হতে চাই। ননসেন্স। আচ্ছা, আপনার দুইটা বাচ্চার বাবা হতে চাই। স্টুপিড। ও, তাতেও হবে না? যাও, পুরো ক্রিকেট টিম বানিয়ে ফেলবো। হাতটা ধুয়ে নেই, তারপর আপনি আমার সামনে আসুন। কেন, হাতে আমার স্পর্শ নেবে? সমস্যা নেই, দাও তো হাতটা একটু ছুঁয়ে দিই। আপনার সাহস তো কম না, জানেন আমি কি করতে পারি? সকলের সামনে কিস করার সাহস তো নেই তোমার, তাছাড়া কি করবে তুমি? ডিসগাস্টিং। বলে পেছন ফিরে হাঁটা দিচ্ছে হৃদি। রাফসান তার সামনে এসে পেছনের দিকে হাঁটতে তার বলছে, বেবি আই লাভ ইউ। জুতো জোড়া নতুন কিনেছি। কত নিয়েছে বেবি? তোমার জন্য এর চাইতে ভালো জুতো কিনে দিব। কুত্তা, সর সামনে থেকে। কুত্তি, আই লাভ ইউ। আপনার বাসায় মা বোন নেই? সব আছে, একটা বউ নেই। আপনার নামে কিন্তু আমি কমপ্লেইন করব। করোগা, ভার্সিটি আমার বাবার মূল লোক। তোর মাথা ফাটাবো হারামি। আচ্ছা সমস্যা নাই, ঠোঁট দিয়ে ফাটিও। হৃদি আর সহ্য করতে না পেরে রাফসানকে ধাক্কা মেরে সাইডে ফেলে চলে যায় কমন রুমে। ক্যাম্পাসের সকলেই রাফসানের দিকে তাকিয়ে আছে। এই প্রথম রাফসানকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখছে তারা। রাফসান তানিমের সামনে এসে মুচকি হেসে বলল, মেয়েটা রাখলে বেশ লাগে। কি ভাই, কেমন মেয়েটা? স্ত্রী হিসাবে চলে। বাসায় তাহলে সংবাদ পাঠিয়ে দেব? না, মেয়েটাকে আর একটু ছাপিয়ে নেই। বেশি ঝাঁঝালে তিতে হয়ে যাবে। লবণ মেরে তাকে মিষ্টি করে ফেলবো। বাবা, কি সাহস রাফু ভাইয়া আপনার! হৃদি যদি আপনার গালে থাপ্পড় বসিয়ে দিত তখন কি হতো? পেছন থেকে কথাটা বলল শান্তা। শান্তার দিকে মুখ ফিরিয়ে রাফসান বলল, মেয়েটার চোখ অন্য কিছু ইঙ্গিত করছিল। আপনি চোখ পড়তেও জানেন? না, সামনে যে আছে তার মুখ দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, আর তাতেই 90% চান্স মেয়েটা পড়ে যাওয়ার। কিভাবে বুঝলেন? মেয়েটা স্পষ্ট ভাষী চালু ছেলের সন্ধান করছে, আর আমি তো পুরাই চালু মাল। হাত ছাড়া করতে চাইনি, তাই বেশি কিছু না বলেই পাশ কাটিয়ে চলে গেছে। আপনার ধারণা ভুল ভাইয়া, মেয়েটা একটু ডিফারেন্ট টাইপের। হট ছিল, পছন্দ করে। যেমন ধরেন সহজ সরল, স্মার্ট, লাজুক, স্পষ্টভাষী, সকল গুণ একসাথে থাকলেই মেয়েটা প্রথম দেখাই ফিদা হয়ে যাবে। তবে বিভিন্ন মেয়েদের বিভিন্ন রুচিবোধ। আপনার বন্ধুর মাঝে তো আমি এগুলো গুণ দেখেই প্রেমে পড়েছি। মনে করো যদি একের ভিতর সব থাকে তাহলে মেয়েটা কি করবে? কনফিউশনে থাকবে, মেয়েটা ঝুলিয়ে রাখবে কিছুদিন। তুমি কি করে জানলে? কোয়ালিটি আছে বস, মেয়ে বলে কথা, তবে এতে মেয়েদের ভালো লাগা কাজ করে। রাফসান শান্তার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলল না। সে এই আড্ডার সমাপ্তি চায় এখানেই। সিগারেট শেষ। নিলয় ফোন করে রাফসানের কাছে। ফোনটা রিসিভ করতেই নিলয় বলে, রাফু,
আশিকের লোকেশন পেয়ে গেছি। পূর্ব গোডাউনে আছে, ড্রাগ সাপ্লাই ওখান থেকেই হয়। জি ভাই, ব্ল্যাক ড্রাগনকে তৈরি করে সেখানে পৌঁছে যান, আমি আসছি। চলে আয় তাড়াতাড়ি। ফোন কেটে দেয় নিলয়। রাফসান তানিমকে বলতে যেতে হবে। বাইক স্টার্ট করে ভার্সিটি থেকে বের হয়, তখনই মিমি এসে দাঁড়ায় রাফসানের সামনে। ভাইয়া যাচ্ছিস কই? কাজ আছে। তোমার বান্ধবীকে ডিস্টার্ব করছিস কেন? কে তোর বান্ধবী? রিদি। ও, ওই মুটকি মেয়েটা। তোর মতো মুটকির সাথে তো মুটকিরই বন্ধুত্ব হবে। তুই না ভাইয়া, যা, আপু ডাকছে তোকে তার অফিসে। কেন, কি হয়েছে? যা, তারপর বুঝবি। তোর বোধহয় এই ভার্সিটিতে আর থাকা হবে না। রিদি কমপ্লেন করেছে নাকি? হয়তো করতেও পারে। তোর বান্ধবীকে তো দেখে নিব। যা পারলে দেখে নিস। তুই হাবলার সাহস আছে নাকি তোর? আমার সাহস দেখতে চাস তুই? যা ফুট, বিড়ালের আবার সাহস। মিয়াও। যা যা, আবু ডাকছে, নয়তো পরে আবার বেশি কিছু হয়ে যাবে। মিমি, তোকে আমি পরে দেখে নেব, সময় আমারও আসবে। রাফসান বাইক ঘুরিয়ে ভার্সিটির ভেতরে চলে আসে। নিলয়কে দেওয়ার কথা সে ভুলে যায়। চাচার অফিসের দিকে ছুটে সে। নিলয় ব্ল্যাক ড্রাগনের 50 ক্যাডার নিয়ে গোডাউন ঘিরে ধরে, কিন্তু সেখানে এসে দেখলো কেউ নেই। সবকিছু ধোঁয়াশা মাত্রই। ব্ল্যাক ড্রাগনের একজন ক্যাডার আবুল নিলয়ের সামনে এসে দাঁড়ায়। হাতে 2 আঙুল নিজের কপালে ঠেকিয়ে সেলুটের মতো করে বলে। চারদিক থেকে ধাই ধাই শব্দে এক একজন ক্যাডার শুয়ে পড়ে মাটিতে। গোডাউনের চারপাশ থেকে মৌমাছি ঝাঁকের মতো ঘিরে ধরে নিলয়কে। ঈশার তার বাহিনী। নিলয়ের কাছে অস্ত্র সব নিয়েছে আবুল। ঈশার নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে রাখছে। সামনে ফার্ড BMW ব্যান্ডের একটি গাড়ি এসে থামে। ভেতর থেকে ইকবাল নেমে বলে, হ্যালো ডেভিড, কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোর চেলা রাফু কোথায় রে? ইকবালকে দেখে নিলয় ভেবে ডেভিড থমকে যায়। ডেভিড বুঝতে পারে না তার পরিচয় ইকবাল কিভাবে জানলো। সে বিস্মিত হয়ে বলে, তুই আমার পরিচয় জানলি কিভাবে? ডেভিড ভাই, আপনি কি যে বলেন না, আমি তো আপনার শিষ্য ভাই। ইকবাল, তুই কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস তো? হ্যাঁ, নিজের আইডেন্টিটি বদলানো এক কাপুরুষের সামনে দাঁড়িয়ে আছি। মুখ সামলে কথা বল ইকবাল। ডেভিড ভাই, আপনার আইডেন্টিটির সাথে সাথে আমার আপনার প্রতি সহানুভূতি চলে গেছে। আপনার ডেভিড রূপের কারণেই আমার হাত থেকে বেঁচেছিলেন। যখন নিজের চেহারা বদলে নিলেন, ঠিক তখনই আপনি আমার শিকারে পরিণত হয়েছেন। আগুন নিয়ে খেলছিস তুই? ডেভিড ভাই, আপনার থেকেই তো শিখেছি। বিশ্বাসঘাতক। ভাই, আপনার মুখে এই কথাটা শুনতেই এতক্ষণ অপেক্ষা করেছি। এখন বলেন, রাফু কোথায়? রাফুর সামনে আসিস না, তুই নিজের অস্তিত্ব খুঁজে পাবি না। রাফু কি এমন তোপ যে তার সামনে গেলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে? রাফু নামটাতেই একটা আতঙ্ক। তুই বোধহয় ভুলে গেছিস তোর শতাধিক বেআইনি ব্যবসা শুধু রাফুর হুঙ্কারে চলছে গেছে। কথাটা ডেভিডের মুখ থেকে বের হতেই ইকবাল ডেভিডের মুখ চেপে ধরে মুখের মধ্যে পিস্তল ঢুকিয়ে বলে, তুই রাফুকে সামনে আসতে বল। সময় হলে মৃত্যু হয়ে তোর সামনে রাফু এসে হাজির হবে, তখন তুই চাইলেও পালাতে পারবি না। একটু ধৈর্য ধরে থাক, দেখবি সময় ততটাও দূরে নয়, যেদিন তোর সামনে রাফু এসে সিনা টান করে তাড়াবে। বলে হো হো করে এক রহস্যের হাসি হেসে ফেলেছে ডেভিড। তার এমন হাসি দেখে ইকবালের মস্তিষ্কে স্নায়ু কোষের আগুন জ্বলছে। ক্রোধে বলে উঠল, তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? বলে এক রাউন্ড বুলেট ডেভিডের মুখের মধ্যে চালিয়ে দেয় ইকবাল। ঘাড়ের পেছনের দিক থেকে বুলেট বেরিয়ে আসে। গড়গড় করে শব্দ হয় ডেভিডের মুখ থেকে। ফিনকি দিয়ে রক্ত ঝরে জিভা বেয়ে ভিজে গেছে লাল ঠোঁট, রক্তে মেখে গেছে শার্টের কলার। ইকবাল শেষ বুলেট ডেভিডের মস্তিষ্ক ভেদ করে বের করে দেয়। নিথর দেহটা লুটিয়ে পড়েছে মাটিতে। চোখ দুটোতে ভয়ঙ্কর সেই মৃত্যুর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ইকবাল হেসে বলল, উষার ব্ল্যাক ড্রাগনের ক্যাম্পে আমার কতজন লোক আছে? বস, আরও 4 জন। ওদের খবর দে রাফসানের কাছে ডেভিডের মৃত্যুর সংবাদ পৌঁছে দিতে। ডেভিডের মৃত্যুর সংবাদ শুনলে ছুটে আসবে সে, তখন তাকে শেষ করে ফেলবি। জি বস। ইকবাল সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটে পুরায়। ঈশা ডেভিডের মৃত্যুর সংবাদ চারদিকে পৌঁছে দেয়। ঠিক সেই মুহূর্তেই ইকবালের ফোনে ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন আসে।
ইকবাল সিগারেট ঠোঁটে বাজিয়েই ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। হাঁ হাঁ করে শুধু হাসির শব্দ শুনতে পায় সে, রহস্যের সেই হাসি। ইকবাল চুপ হয়ে সেই হাসির শব্দ শুনে, বুঝতে চেষ্টা করে কে। পরক্ষণে অপর পাশের মানুষটা বলে উঠল, সারপ্রাইজ ইকবাল, মেরা নান্না মুন্না। বাবার সাথে গেম খেলতে আসছিস? জানিস না যে তাকে পয়দা করেছে তার সাথে এইসব ট্রিক্স বাচ্চাদের খেলার মতো? আমি ডেভিড ইব্রাহিম, তোর বাপ। ইকবালের ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়, হাতটা থরথর করে কাঁপছে, কানের পাশ বেয়ে স্রোতের গতিতে ঘাম ঝরছে। ডেভিড বলে, গত 7টা বছর তোকে আমি দেখিনি, তুই কেমন চেহারায় আছিস সেটাও কেউ জানে না। আমার ইচ্ছে হলো তোকে নিয়ে একটু খেলতে, তাই খেললাম। আমি পারবো না তোকে মারতে, তোর কৃতজ্ঞতা স্বীকার করছি। তোর বাবার অঙ্গ এই শরীরে বইছে, তবু তোকে জীবিত রাখার দায় হয়ে গেছে। নকল ডেভিডের মৃত্যুর সংবাদটা রাফুর কান পর্যন্ত পৌঁছে যাক। তুই দুনিয়া যেখানে লুকিয়ে থাকিস না কেন, নিজেকে রক্ষা করতে পারবে না। সিম্পল নমুনা দেখবি? ইকবাল স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না। ডেভিড পুনরায় বলল, তোর গাড়টা ঘুরিয়ে একটু আবুলের দিকে তাকা। ইকবাল আবুলের দিকে তাকাতেই আবুলের মুন্ডু থেতলিয়ে যায় স্নাইপারের 7.5 ইঞ্চি বুলেটের আঘাতে। ইকবাল ঝাঁকুনি দিয়ে ওঠে, পর মুহূর্তে তার পিঠে কি যেন এসে আঘাত করে। পিঁপড়ার কামড়ের মতো ব্যথা অনুভব করে সে। ডেভিড বলে, ইকবাল বাঘ, যত তাড়াতাড়ি পারিস, তোর গেম স্টার্ট নাও। ইকবাল দ্রুত গাড়িতে চেপে বসে সেখান থেকে প্রস্থান করে। পড়ে থাকে একাধিক লাশ। নকল ডেভিডের মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ব্ল্যাক ড্রাগন ক্যাডারদের মধ্যে। রাফসান দাঁড়িয়ে আছে উপাচার্যের কক্ষে, সামনে চাচা রাগান্বিত চোখে তাকিয়ে আছে তার দিকে। রাফসান, তোর বিরুদ্ধে এসব কি শুনছি? চাচা, আসলে হয়েছে কি? চুপ বেয়াদব, আমার একটা মান সম্মান আছে। সেই মুহূর্তেই রাফসানের মোবাইলে রিং বাজে। চাচা ধমক দিয়ে বলে, তোর ফোন সুইচ অফ কর, এখানে অন্য কোনো কথা চলবে না। রাফসান বাধ্য ছেলের মতো ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে নেয়। তোর বিয়ে না করার কারণ তাহলে এটাই, মেয়েদের উত্তপ্ত করা? না চাচা, আমার তেমন কোনো পছন্দ নেই। তাহলে বিয়ে করবি না কেন? চাচা, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে বলবো। তোকে 15 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তোর কোনো ভালো লাগা থাকতে বলতে পারিস, নয়তো 15 দিনের পরবর্তী দিনটাই আমার পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেব। চাচা, এটা না ইনসাফি? আমাদের সাথে তোর মায়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তোর এটা মানতে হবে। রাফসান কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, বুকের ভিতর শূন্যতা অনুভব করে, কিছু জয়েন হারিয়ে যাচ্ছে। চাচা মায়ের এই সম্পর্ক ছিন্ন করতে পারবে না রাফসান। অন্যদিকে অন্ধকার জগৎ থেকে গ্রাস করছে ক্রমশ। দেশের নাম্বার 1 ওয়ান্টেড ক্রিমিনাল ইকবালের সাথে শত্রুতা সৃষ্টি করেছে। ইকবালের নাম মাথায় আসতেই নিলয়ের কথা মনে পড়ে। চাচার কথা জবাব না দিয়ে তার রুম থেকে বেরিয়ে আসে সে। বাইরে এসে ফোনের সুইচ অন করতে টুংটুং করে 2টো মেসেজ আসে। রাফু ভাই, ডেভিড বস নাই, তাকে নৃশংসভাবে হত্যা করেছে ইকবাল। পৃথিবী থমকে গেছে, নিজেকে দুর্বল ভাবতে শুরু করে সে। অচেতন মুখ থেকে হুট করে একটা কথা বেরিয়ে আসে, সরি বস, আমি আপনাকে মেরে ফেললাম। রাফসান হাঁটু গেড়ে বসে পড়ে, চিৎকার করে বলে, ডেভিড ভাই, আমি আপনার মৃত্যুর জন্য দায়ী। আমি থাকলে হয়তো কখনোই আপনাকে মরতে হতো না। ওরা চক্রান্ত করেছে। আই এম সরি ভাই, আমি পারিনি আপনাকে রক্ষা করতে। ক্যাম্পাসে অনেকেই জড়ো হয়ে রাফসানকে ঘিরে। ভিড় ঠেলে সামনে আসে তানিম। রাফসানের কাঁধে হাত রেখে সে তানিমের দিকে তাকিয়ে রাফসান বলল, ভাই, ডেভিড ভাই আমার সবচেয়ে কাছের বন্ধুর চেহারাটা নিয়ে চলে গেছে ওপারে। ধূপ করে তানিমের মনে ধাক্কা লাগে, কিছুটা খটকা মনে হলো বিষয়টা। রাফসানের হাতটা নিজের কাঁধে রেখে সেখান থেকে সরিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে বলে, রাফু, তুই শিওর ডেভিড ভাই মারা গেছে? ক্যাম্প থেকে তো তাই সংবাদ পেয়েছি। দেখ রাফু, আমি তোর মতো গ্যাংস্টার নই, তবে একজন ভালো স্টুডেন্ট। এতটুকুই আমি ভাবতে পেরেছি ডেভিড তোর সাথে কোনো গেম খেলছে না। তানিমকে কথাটা শেষ করতে দিল না রাফসান, তাকে থামিয়ে দিয়ে বলে, তানিম, আর যাই বলিস, ডেভিড ভাইকে কখনোই সন্দেহ করবি না। পস্তাবি শেষে এমনি তোর জীবন থেকে হাত ধুয়ে ফেলতে পারিস।
রাফসানের চোখ লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। তানিম ভয় পেয়ে আছে। রাফসান নিজের বাইক নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হয়েছে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে 4টে ব্ল্যাক BMW কার পিছনে পড়েছে। বাইকের স্পিড বাড়াতেই চলে আসে 4 রাস্তার মোড়। চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে সে। বাইকটা কন্ট্রোল করতে না পেরে সরাসরি একটা কালো গাড়ির সাথে লাগিয়ে দেয় সে। বাইকটা রাস্তায় ভাঙা অবস্থায় পড়ে আছে। কোমরে ব্যথা পেয়ে রাফসান দেহটা তাদের গাড়ির সামনে অর্ধ গ্লাসে আটকে আছে। কোমরটা বাঁকিয়ে নিজেকে দাঁড় করায় সে। চারদিক থেকে কালো জ্যাকেট পরিহিতা স্পেশাল ফোর্স আর্ম হাতে রাফসানকে ঘিরে রেখেছে। তাদের বস রাফসানের সামনে এসে তার ব্যাচ দেখিয়ে বলল, এফবিআই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ডেভিডের সাথে কানেকশন থাকার সন্দেহজনক মনে করার কারণে আপনাকে আমাদের সাথে আসতে হবে। আপনার এক্সক্লুসিভ বক্তব্য না দিয়ে উত্তম হবে, কেননা আমরা আপনার সম্পর্কে সবটুকু জেনেছি। একটু অ্যাডজাস্ট করে নিন, সুবিধা হবে মিস্টার রাফু। রাফসান শুধু তাদের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না, কারণ এখন কিছু না বলে চুপ থাকাটার জন্য উত্তম মনে হলো। চুপচাপ তাদের গাড়ি করে চলে আসলো তাদের হেডকোয়ার্টারে। অস্থায়ী হেডকোয়ার্টারে বাংলাদেশের সরকারের পারমিশন নিয়ে তারা গোপনে এখানে কাজ করে আসছে 4 বছর ধরে, শুধু ডেভিডকে ধরার জন্য। আজ ডেভিডের চক্রান্তে তারাও আটকে গেছে। ইকবালকে তারা কিছু করতে পারছে না, কেননা ইকবালও দেশের নাগরিক। তার উপর ইন্টারন্যাশনাল ক্রাইম রেকর্ডও নেই রাফসান নামেরও। রাফসানকে এখানে নিয়ে আসতে শুধু কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। রাফসান টেবিলের সামনে চেয়ারটাতে বসে আছে। লোহার সাথে পাতলা কাঠ দিয়ে যে চেয়ারগুলো বানানো হয় সেগুলোতেই। তাতে রাফসানের আক্ষেপ নেই। সে চারদিকে তাকিয়ে দেখছে, সবখানেই তার নিজের ছবি। ডেভিডের আসল চেহারার সাথে অর্ধেক ছবি, বাকি অর্ধেক নিলয়ের চেহারায় থাকা ডেভিডের সাথে থাকা ছবি। নীলিমা, রিধি, ওদেরকেও বাদ রাখেনি তারা। রাফসান নিজের কনফিউজ, তার নিজের চাইতে তারা বেশি জানে তার সম্পর্কে। ফর্সা দেহের সুগঠিত দেহের একজন এসে রাফসানের সামনে বসলো। হাই, আমি হুড স্মিথ, চিফ ডিরেক্টর অফ মিশন ডেভিড। হ্যালো, আমি রাফসান হাসান। সাধারণ পাবলিক মাস্টার্স করতেছি এক সাধারণ জীবন জীবিকার জন্য। স্থির হেসে বলল। রাফসানও হাসলো তার সাথে। দুজনের হাসির একটাই কারণ, রাফসান নিজেকে সাধারণ পাবলিক দাবি করার জন্য স্মিত হাসি থামিয়ে বলল, ডেভিডের ব্যাপারে আমাদের সাহায্য করলে তোমার সাধারণ জীবনে ফিরে পাওয়ার চান্স অনেকটাই থাকবে। রাফসান তার গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, ডেভিডের মৃত্যু হয়েছে, সেটা আপনি আমার আগে জানেন। ডেভিডের মৃত্যু হলে ইকবালের সাথে ড্রাগ স্মাগলিং কে করলো? বলে ল্যাপটপ অন করে রাফসানের চোখের সামনে একটা ফুটেজ তুলে ধরে স্মিথ। ঈশাকে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ফুটেজে, কিন্তু অপরপক্ষের লোকটার মুখ সম্পূর্ণ ঢাকা। হাতে সুটকেসের ব্ল্যাক ড্রাগন লোগো। রাফসান মুহূর্তেই মুছা যায়। টেবিল ছেড়ে উঠে স্মিথকে বলল, এই বিষয়ে কিছু জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো। বেরিয়ে আসে রাফসান। বেশ বড় চক্রান্ত চলছে রাফুর চোখের আড়ালে। ইশারের সাথে অপরপক্ষের চেহারার উডস্টকের ব্ল্যাক ড্রাগনের কন্ট্রোলার সে। ডেভিডের মৃত্যুর পর কি সে ব্ল্যাক ড্রাগনকে কন্ট্রোল করতে চাইছে, নাকি সবকিছুর পিছনে উডস্টক? সবকিছুর গোলমেলে লাগছে রাফুর কাছে। সে ক্যাম্পাসে যায়নি, তারপরে আর রফিকের এলাকায় রাফুর নিজের বাসায় এসে হাজির সে। রফিকের মৃত্যুতে ছমছমে এলাকা। রাফু নিজেকে প্রস্তুত করে রাতের জন্য। সন্ধ্যার পর আশিক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চায়ের কাপ নিয়ে ঠোঁটে ভিজাচ্ছে। চারপাশে তার ছেলেপুলে দাঁড়িয়ে। রাফসানের কালো বাইক এসে দাঁড়িয়েছে তাদের সামনে। মনের ক্রোধ চোখে ভাসছে লালচে আভাস হয়ে। রুমালের ঢাকা মুখটা বাহিরে চোখ দেখে আটকে ওঠে আশিক। একটু কেঁপে উঠতেই রাফসানের উপর হামলা করে তার ছেলেপুলে। বাইক থেকে নেমে দাঁড়ায় রাফসান। পিঠে ঝুলানো তলোয়ার বের করে ডান হাতে নেয়, বা হাতে ছোট্ট বোমা। এক হাঁটু গেড়ে পিচ ঢালা রাস্তায় ঢেলে দেয় তাদের দিকে। সবাই থমকে যায় মুহূর্তেই। সে যা স্থান থেকে সরে যাচ্ছে, কিন্তু বোমা বিস্ফোরণ হচ্ছে না। ধোঁয়ার অস্তরণ হয়ে গেছে চারদিক। আশিক তাকিয়ে আছে। চারদিকে চিৎকার। লাল রঙের
ইলিতে মেঝে দেশের রাস্তায় ধোয়ার মতো কিছু একটা আশিকের শরীরে এসে ঠেকেছে। ধোয়ার মধ্যেই নিচে হাতিয়ে সেটা হাতে নিতে দুপা পিছিয়ে সরে আসে। হাতে কবজি দেহ থেকে আলাদা হয়ে এসেছে। ধোয়ার প্রভাব আস্তে আস্তে কমে আসছে। রাফসানের দেহটা মাটির থেকে 5 ফুট ওপরে দেখে আশিক। তার পায়ের নিচে সব টুকরো লাশ। আশিক নিজের পালানোর সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। হাঁটু গেড়ে রাফসানের কাছে জীবন ভিক্ষা চাইছে। রাফসান দয়ালু না। কানের কাছে আজও নীলিমার করুণ কণ্ঠের সেই সুর বাজছে। রাফসান হাসছে। পেছন ফিরে এসে বাইক স্টার্ট দিয়ে পিছনে তাকায়। আশিকের দেহটা দুখণ্ড হয়ে পড়ে আছে। তলোয়ারের আঘাতে নাক বরাবর নেমে এসে ঠোঁটকে দুভাগ করে দিয়েছে। রাফসান পুনরায় পৈশাচিক হাসি হেসে চলল। কোথায় যাবে নির্দিষ্ট কোনো স্থান নেই, তবে উৎসকের ব্যাপারটা জানতে হবে। ক্যাম্পাসের পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রাফসান পাশেই টঙের দোকানে ঝুলন্ত ডিসলাই দিয়ে সিগারেটের আগুন জ্বালায়। সিগারেটের অর্ধেক ধোঁয়া ভেতরে নিচ্ছে সে। ইটস্টক ক্যাম্পাস থেকে বেরিয়ে তার কালো গাড়ি করে কোথায় যাচ্ছে মধ্যরাতে। এই সময়ে তার কোথাও যাওয়ার কথা নয়। রাফসান পিছু নেয় তার। একদম শহরের মাঝ বরাবর পুলিশ ফেরির পাশের গোডাউনে এসে ঢোকে ইটস্টক। আশেপাশে ভালোভাবে তাকিয়ে ভেতরে ঢুকে যায় সে। অনেকটা দূরে বাইক থামিয়ে হেঁটে এসেছে রাফসান। গোডাউন ভেতরে চুপিসারে প্রবেশ করে। বদ্ধ রুমে জড়ো হয়ে আছে কতগুলো মানুষ। কোটি কোটি টাকার ড্রাগস, কোকেন, হিরোইন আর কয়েক রকমের ড্রাগস ডিলের ওপরে এলোমেলোভাবে ছড়ানো। রাফসানের চোখ সারিবদ্ধভাবে স্তরে স্তরে সাজানো ফ্লাগা ড্রাগের দিকে নজর আটকে যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগসের মধ্যে এটি অন্যতম। অবশ্যই এর পরিচয় হয়ে উঠতে পারেনি এখনো। এই ড্রাগস দেশের সাপ্লাই কে করল? রাফসানের মাথায় প্রশ্নের বেড়াজাল ফেটে যাচ্ছিল। তখনই ইটস্টক কাউকে ফোন করে বলতে শুনল, বস, ইকবাল আপনার প্রস্তাবে রাজি। সে সব কিছুর বিনিময়ে কাজটা করতে চাই, আর আপনিও যেন এ বিষয়ে দখল আন্দাজি না করেন সেই প্রস্তাব দিয়েছে ইকবাল। ডেভিডের মৃত্যুর জনময় শহর, এখনই কাজগুলো সেরে ফেলতে হবে বস। রাফসানের শরীর শিউরে ওঠে। ইকবাল কোনো বড় প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান করছে বুঝতে পারছে না সে। তার ওপর এই বস লোকটা কে? সবকিছু গোলমেল হয়ে আসছে। রাফসান বেরিয়ে আসে সেখান থেকে। চাইলে এখানে অ্যাটাক করতে পারতো সে। তাহলে এই বসের রহস্য উন্মোচন করা মুশকিল হয়েছে তো। অন্ধকার মিলিয়ে যাচ্ছে সে। গভীর অন্ধকার, অন্ধকার থেকে অন্ধকার। তানিম অন্ধকার গলি থেকে বেরিয়ে রাস্তার সোডিয়াম আলো এসে দাঁড়িয়ে। এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। শান্তার সাথে কথা বলছিল সে। পাশেই এটিএম বুথ। সিসি ক্যামেরায় স্পষ্ট ফোকাস তানিমের ওপর। পেছন থেকে ইশার চলে আসে তার পাশে। ভারী রডের আঘাতে তানিমের মাথা নাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে মাটিতে সে। জ্ঞান হারিয়েছে তানিম। মাথা ফেটে রক্ত পড়ছে। সেই রক্ত আঙুলে মেখে ইশার একটা সাদা রুমালে লিখল, ইটস প্লে দিস গেম, নো রুলস, অনলি কিল্ড। ইটস ফার্স্ট টাইম, জাস্ট মিসড। লেখাটা তানিমের কপালের ওপর রেখে চলে যায় ইশার। মাঝরাতে এলাকায় টহলকারী লোকটা তানিমের বেহুশ দেহটা রাস্তার মোড়ে পড়ে থাকতে দেখে তাকে আষ্টে পিষ্টে ধরে কোনো মতে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়। কপালে সেই রুমালটা ডক্টরের কাছে রেখে দেয়। তানিমের শরীরে রক্তের ব্যাগ লাগিয়ে বের হয়ে যায় সে। অনেকটা ফেটে গেছে তার মাথা। বেশ কয়েকটা সেলাই লেগেছে সেখানে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্তের আলাদা জোগাড় দিচ্ছে। ডক্টর সাহেব তানিমের পকেট থেকে মোবাইলটা বের করে নেয়। সাধারণত এটা নার্স বা অন্য কর্মীদের কাজ। এক্ষেত্রে ডক্টর নিজের দায়িত্বে এটা নিয়েছে। ফোন স্ক্রিন থেকে রাফসান নামে সেভ করা নাম্বারে ফোন করে সে। হ্যালো, আমি ডক্টর শুভঙ্কর বড়ুয়া বলছিলাম, সাউথ এশিয়ান হাসপাতাল থেকে। এখানে একজন রোগী আনা হয়েছে। যদি একটু তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে সুবিধা হতো। রাফসানের জবাবে আশা থাকলো না। সে ফোনটা কেটে দিয়েছে। পাশের ওয়ার্ডে অন্য রোগীর ইমার্জেন্সি এসে গেছে। রাফসান দুশ্চিন্তায় পড়ে যায়। তানিমের নাম্বার থেকে ফোনটা আসে। তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রাফসান। উদ্দেশ্য সাউথ এশিয়া হসপিটাল। রিসেপশনের মেয়েটিকে তানিমের কথা জিজ্ঞাসা করে রাফসান।
মেয়েটি তানিমের কেবিনের নাম্বার বলে তাকে পাঠিয়ে দেয়। পেছন ফিরে রাফসান তানিমের কেবিনে এসে দাঁড়ায়। বিপদমুক্ত সে এখন। রাফসান দাঁড়িয়ে ভাবছে কি হয়েছে ওর সাথে। পাশের কেবিন থেকে দুজোড়া চোখ রাফসানের চোখকে আকৃষ্ট করে। চোখ দুটো বেরিয়ে এসেছে বাহিরের দিকে। তানিমকে দেখেই রাফসান মেয়েটির পিছু নেয়। রীতি চমকে ওঠে রাফসান। মেয়েটার প্রতি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে সে। রাফসান পেছন নিচ্ছে তার কিসের জন্য সে এখানে সেটাও খোঁজ নিচ্ছে সে। রিধির দাদু অসুস্থ, তার সাথে সে এখানে। সামনে দাঁড়িয়ে আছে রিধি। রাফসান তার হাত বাড়িয়ে রিধিকে ছুঁয়ে দিতে বলতে চাইছে। এই মেয়ে, কি মায়া তোর চোখে, নিঃসঙ্গতা ভেঙে তোকেই ছুতে মন চাই। ঠিক সেই মুহূর্তে ডক্টর শুভঙ্কর বড়ুয়া রাফসানের সামনে এসে দাঁড়ায়। আপনি কি মিস্টার রাফসান? জি, আমি রাফসান। পকেট থেকে রুমালটা বের করে রাফসানের হাতে ধরিয়ে দিয়ে বলে, রাপু ভাই, আমি ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট, তাই এই ব্যাপারে গোপন রাখছি। আর এটা ইকবালের কাজ, গোপন সূত্রে জানতে পেরেছি ভাই। রাফু রুমালটা হাতে নেয়। লেখাগুলো তাকে ভাবায়। সে একবার রুমালটার দিকে তাকায়, আরেকবার পেছনে দাঁড়ানো রীতির দিকে। ইকবাল সর্বপ্রথম ভালোবাসার উপর আঘাত করবে তা নিশ্চয়ই রাফসান। রিধির সামনে থেকে চলে আসে সে। তানিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। চোখ মেলেছে তানিম। রাফসানকে দেখে কাপা হাতে মাথার পেছন দিকে দিয়ে বলে, ভাই এই জায়গায় ওষার খুব শক্ত করে আঘাত করে ভাই, আমাকে তো মেরে ফেলেছিল, ভাগ্যিস বেঁচে গেছি ভাই, বাসা আমারে। রাফসান কোনো কথা বলে না, চুপ করে তার পাশে বসে। সে বুঝতে পারে খুব বড় কোনো চক্রান্ত চলছে ভেতরে। তানিমের হাতটা শক্ত করে ধরে সে। তার ভেতরটা দুমড়ে দুমড়ে আসছিল ক্রমশ। নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করে এর শেষটা আমাকে শেষ করতেই হবে। দেখি ইকবাল কতটা চালাকি করতে পারে। রাতের অন্ধকারের ছায়া কেটে দিনের আলো এসে পড়েছে এই ভবনে। রাফসান তানিমকে তার বাসায় পৌঁছে দিয়ে বাসায় এসে বিশ্রাম নিচ্ছে। তখনই মিমি রুমে ঢোকে। ভাইয়া ভাইয়া, তোমার বাবা যে মেয়েকে পছন্দ করে রেখেছে, তার সাথে তোমার বিয়ের কথা চলছে। রাফসান প্রচণ্ড পরিমাণে রেগে ওঠে। দাঁড়িয়ে কড়া কণ্ঠে চিৎকার করে মিমিকে ঝাড়ি দেয়। মুহূর্তেই যেন মিমি কেঁপে ওঠে। চোখ মুখে কান্নার ছাপ চলে এসেছে। রাফসানের চোখ চকচকে লাল হতে দেখে বেরিয়ে যায় মিমি। রাফসান চিৎকার শুনে তার চাচা চাচি আটকে ওঠে। বুঝতে পারে এই বিয়ে সে করবে না, তবে তারাও এর একটা বিহিত করবে। একটু সময় নিচ্ছে তারা এখন। আজ রাফসানের মন খারাপ। একদিন দুদিন রাফসান বাসায় শুয়ে থাকে তার পরিবারের সাথে। রাফসান যতক্ষণ তার পরিবারের সাথে আছে ততক্ষণ ইকবাল ওদের দিকে নজর তুলেও তাকাতে সাহস করবে না। 3 দিন পর তানিমের ফোন করে বলে, কি রে রাফু, বাসা থেকে বের হচ্ছিস না যে? এবার কতদিন? ক্যাম্পাসে চলে আয়, মন ভালো থাকবে। রাফসান তানিমের কথায় চলে আসে ক্যাম্পাসে। চাচা মিমিকেও আজকে ক্যাম্পাসে আসতে দেয় সে। কি রে রাফু, কেমন আছিস? বেশ আছি ভাই, তুই কেমন আছিস? মাথা ব্যথা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখন অনেকটা কমে গেছে, বাসা ভালো লাগে না, তাই ক্যাম্পাসে। ভালো করেছিস, একটু আলো বাতাসের প্রয়োজন আছে। গেট দিয়ে শান্তা প্রবেশ করছে। রাফসানের মুখে একটু হাসির ঝুলিয়ে বলল, কেমন আছো শান্তা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। কিন্তু ভাইয়া আপনার বন্ধু হয়তো ভালো নেই। সেদিন অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন যেন বদলে গেছে। কথাবার্তা ঠিক আগের মতন নেই। কেমন যেন অন্য মানুষ লগেও কি। কাম অন বেবি, এসব বলতে নেই। পেছন থেকে কথাটা বলে ওঠে দাঁড়ায় তানিম। শান্তার সামনে এসে দাঁড়িয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট একত্রিত করে দেয়। অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রাফসান। তানিমের সাহস বৃদ্ধি পেয়েছে বটে। ওরা দুজন রাফসানকে দেখে চলে যায় ভার্সিটির বাইরে। রাফসান বসে থাকে সেখানেই। কিছু ভালো লাগছে না তার। ইকবালের থ্রেড ক্রমশ তার ভিতরটাকে ভয়ে রাঙিয়ে তুলছে। সে চোখে ভয় পায় না, ভিতরটা একদম নড়বড়ে হয়ে আছে। শান্তার উপর হামলা হয়েছে। তানিম শান্তাকে দাঁড় করিয়ে রেখে একটু সামনে যেতেই কয়েকটি বাইক শান্তাকে আক্রমণ করে। তার ওড়না নিয়ে জামার কয়েকটা টেনে দিয়ে ছিঁড়ে নেয়। সবাই হাসছে, পৈশাসিক হাসি। খবর পৌঁছে যায় রাফসানের কানে। নীরবে চুপ করে থাকে সে। ইকবাল চাইছে রাফসান রেগে উঠুক, তাকে নিয়ে খেলা করার জন্য এমন করছে সে। রাফসান ঠান্ডা মাথায় প্ল্যান করছে সব কিছু। শান্তা মানসিকভাবে ভেঙে পড়েছে। তানিম শান্তাকে মানাতে পারছে না কোনো মতেই। রাফসান অবাক তানিমের দেখে।
কেননা তানিম কখনোই এমনটা ছিল না। কি হলো তানিমের? চিন্তিত রাফসান ভাবতে পারছে না। অন্যদিকে উডস্টক ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। তার বসের কথা অনুযায়ী ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের নাম মুছে ফেললে এই শহর থেকে নতুন করে তারা অন্য কিছু শুরু করবে। তেমনই প্ল্যান করে কাজ করছে উডস্টক। ইকবালের সাথে তার বসের মধ্যে একটি চুক্তি হয়েছে, সেটা নিয়ে ইশারের সাথে কথা বলতে বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। ইশারের সামনাসামনি হয় উডস্টক। দুজন হ্যান্ডশেক করে। উডস্টক বলে, ইকবাল ভাই কি বসের শর্ত অনুযায়ী সব করতে পারবে? হ্যাঁ, ইকবাল বস তাই জানিয়েছে। তবে তার একটা শর্ত আছে। কি শর্ত? নকল ডেভিডের মৃত্যুর সময় ইকবাল বসের শরীরে যে বিষ পুশ করা হয়েছে সেটার অ্যান্টিডোট আগেই দিতে হবে। তার শরীর ক্রমশই কালো হয়ে আসছে, মৃত্যু তাকে গ্রাস করছে একটু একটু করে। যদি আপনার বস রাজি থাকে তাহলে ইকবাল বস আপনার বসের সামনে আসবে। আমার বসকে সেটা আপনি কিংবা ইকবাল ভাই জানেন। ডেভিড আপনার বস, কিন্তু সে ইকবালের সাথে এমন ডিল করে রাফু স্যারের সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে? রাফু এদেশের ড্রাগ সাপ্লাইয়ের বিরুদ্ধে, কিন্তু এটাতেই বসের অধিক মুনাফা। হাজার কোটি টাকার ডিল হতে যাচ্ছে। এত বড় ডিলের সামনে রাফুর ছোট্ট জীবন তুচ্ছ। ইকবাল বস রাফুকে খতম করে দেবে। সাবধান, রাফু কিন্তু ডেভিড বসের নকল মৃত্যুর সংবাদ জানে না। সে তার মৃত্যুর বদলা নেবার জন্য প্রস্তুত। আরে বাদ দেন রাফুর কথা। চুনাপুটি একটা রাফু, নিজের আপন লোকেদের উপর আক্রমণ হতে দেখেও চুপ করে আছে সে। উষার ভাই সমুদ্রে ঝড় ওঠার আগেই কিন্তু নীরবতা পালন করে। রাফুকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে ইকবাল বস। হায় বলে একটু নিঃশ্বাস ফেলে উডস্টক। সে জানে রাফসান কোনো না কোনো এক প্ল্যান করেই বসেছে। দুজন বিদায় নিল। কনফার্ম হলো ডেভিড পুনরায় এই দেশে আসবে, অন্য কোনো চেহারায়। ছাদে বসে চাঁদের দিকে এক নজর তাকিয়ে আছে হৃদি। চাঁদের সবচেয়ে পাশের তারাটাকে সে রাফসানের সাথে কল্পনা করছে। মনের মধ্যে তার জন্য জমে থাকা প্রেমটুকু বাঁচিয়ে রাখছে, দুজনের শেষ মিলন পর্যন্ত একটু একটু করে খরচ করবার জন্য। হৃদির পেছনে এসে দাঁড়ালেই শফিক হাসে। শফিক সাহেবের সাথে রাফসানের বাবা শফিক সাহেব বললেন, বন্ধু, আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেছে। তোর মেয়েকে একটু বুঝিয়ে বলিস, সে যেন স্বপ্ন না দেখে। স্বপ্ন ভাঙাটা খুব কষ্টের হয়। পেছন থেকে মাথা ঘুরিয়ে হৃদি বলল, আঙ্কেল, তুমি তোমার ছেলের নষ্ট হওয়ার কারণ সেটা তুমি জানো না? আর আমি তো চাইছি তাকে। অবশ্য সে কথা সে নিজেও জানে না। আমরা জানি সে আন্ডারওয়ার্ল্ডের সাথে মিশে গেছে, আর তার আতঙ্ক কতটা গভীরে চলে গেছে সেটাও জানি। তবুও আমি তাকেই চাই। তোমরা কি করো আমি জানি না, তবে এতটুকু জানি সে ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর আমি তাকে চাই, সে যেমনই হোক না কেন। হৃদি বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে চলে যাচ্ছে। শহীদ সাহেব রফিক সাহেবকে বললেন, দেখ দোস্ত, তোর মেয়েকে বোঝা। আমার ছেলে রাফসান আর রাফসান নেই, সে রাফু ভাইয়ে পরিণত হয়েছে। দেখো সাইদ, আমি একজন কর্নেল। আমি তার সম্পর্কে যতটুকু জানি, তুই কিন্তু নিজের ছেলের সম্পর্কে ততটুকু জানিস না। আমার মেয়েকেও আমি চিনি, সে যেটা বলেছে সেটাই করবে, এবং তাকে সম্পূর্ণ অধিকার দিয়ে রেখেছি তার জীবনসঙ্গী নির্বাচন করার। আর সেটা যদি তোর ছেলে হয় তাহলে দোষের কি? কিন্তু আমার ছেলে যে... কথাটা শেষ করতে দিল না শফিক সাহেব। সে বলল, আমি জানি শহীদ, কিন্তু আমার একটাই ভয়, কোন দিন যেন কোন শত্রুর বুলেট এসে তার বুকটা ফুটো করে দেয়। ভয় হয় বুঝছিস শফিক, তবে এদিক খেয়াল করিস, রাফসান কিন্তু আমাদের বুঝতেই দেয় না সে একজন গ্যাংস্টার। হ্যাঁ, একজন পারফেক্ট গ্যাংস্টার। দুজন চুপ হয়ে যায়। মদের বোতল থেকে দুজন কিছু করে 2 গ্লাস মদ ঢেলে নিয়ে তাতে ঠোঁট ভেজায়। দুজনের মনে অশান্তির ছাপ, ভিন্ন কারণে হলেও একই সূত্রে গাঁথা। রাতের অন্ধকার পেরিয়ে সকাল হয়েছে। হৃদি রোজকার মতো আজকেও ভার্সিটির গেট মারিয়ে মিমির সাথে চলছে। রাফসান গেটের সামনে বসে পাহারা দিচ্ছিল মিমিকে আর চাচাকে। তখনই তার মোবাইল ফোনে আসে অন্ধকার জগতের ছোট্ট এক ড্রাগন বিক্রেতার কাছ থেকে। ফোনটা রিসিভ করে রাফসান। সে বলল, রাফু ভাই, আপনার বন্ধুর কি যেন নাম? তাসিফ নাজর তামিম নামের ছেলেটা গত রাতে আমার থেকে ড্রাগস নিয়ে গেল। বুঝতে পারলাম না সে আমার ঠিকানা কোথায় পেল। হাতে একটা অস্ত্র ছিল বেশ দামি, সচরাচর এসব অস্ত্র দেখা যায় না ভাই। রাফসান তার কথাগুলো মন দিয়ে শুনছে, কণ্ঠে স্পষ্ট তার ভাব। মিথ্যা বলছে না সে। ফোনটা কেটে দেয়। গেটের সামনে এসে দাঁড়ায় তামিম, হাতে হ্যান্ডস গ্লাভস।
রাফসান তানিমের সামনে এসে বলল। তানিম, তোর হাতটা দেখি। তানিম নিজের হাতটা পেছনে নিয়ে যায়, রাফসানকে না দেখিয়ে বলে, কি হয়েছে সেটা বল। তোর হাতটা দে, একটু দেখবো। দেখতে হবে না, সামনে চল। রাফসান তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে জোর করে হাতের গ্লাভসটা খুলে নেয়। সমস্ত হাত কালো হয়ে এসছে, গলার পাশ থেকেও ছোপ ছোপ দাগের সৃষ্টি হচ্ছে। রাফসান মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে, কি হচ্ছে তানিমের সাথে, আর কি করে তানিম ড্রাগস আসক্ত হয়ে পড়ল। সমস্ত হাত কালো হয়ে আসছে, গলার পাশ থেকেও ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়েছে। রাফসান মুহূর্তেই চিন্তিত হয়ে পড়ে, কি হচ্ছে তানিমের সাথে, আর কি করেই তানিম ড্রাগসে আসক্ত হয়ে পড়ল। বুঝে উঠতে পারছে না রাফসান। তানিমের শরীরে যেন 8-10 পালোয়ানের শক্তি এসে ভর করেছে। রাফসানের দেহটা দু হাতে তুলে দূরে ফেলে দেয়। কিছু মুহূর্তে রাফসান বাতাসে ভেসে নিজের বাইকের ওপর আছড়ে পড়ে। রাফসান অবাক হয়ে তানিমের দিকে তাকিয়ে আছে। ড্রাগসের প্রভাব ঠিক মতো কাজ করছে। শান্তা আজ ভার্সিটিতে আসেনি, গতকাল তার উপর হামলা হওয়াতে সে ঘাবড়ে আছে। তানিমের বিষয়টা নিয়ে চিন্তিত রাফসান। কোমরটা বাঁকিয়ে নিজেকে দাঁড় করায় সে। তানিমের সামনে এসে বলে, তানিম, তুই যে পথে যাচ্ছিস ওটা প্রচন্ড পরিমাণে খারাপ একটা অভ্যাস। তোর শরীরের অবস্থা দেখেছিস, চল ডাক্তারের কাছে। আমি সবকিছু বুঝি রাফসান, জ্ঞান বোধ হয়েছে আমার, আমি ঠিক আছি। দেখ ভাই, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা জরুরি। নিজের চরকায় তেল দে রাফসান। আচ্ছা দিলাম, এখন চল আমার সাথে। আমি কোথাও যাচ্ছি না, তুই যা। ইকবালের খোঁজ পেয়েছি, চল সেখানে যাব। ইকবালের নাম শুনতেই আঁতকে ওঠে তানিম। কি বলি? ইকবালের খোঁজ পেয়েছিস মানে? কিভাবে কি চলতো? তানিমের চোখ ছলছল করে। রাফসান তাকে নিয়ে ভার্সিটির গেটের বাইরে আসে। কিছুক্ষণ একসাথে বসে চা পান করতে করতে তানিমের কালো ছোপ ছোপ দাগগুলো দেখে যাচ্ছে। তানিম পুনরায় বলল, ইকবালের কি যেন বললি? না, তা কিছু না, চলো উঠি। কোথায় যাবি? আমি একটু কাজে বের হব, তুই বাসায় পৌঁছে রেস্টে থাক। কি কাজ বলা যাবে কি? না, পার্সোনাল কাজ। তানিমের মস্তিষ্ক গরম হয়ে গেছে। হাতের চায়ের কাপটা সজোরে মাটিতে আঘাত করে বলে, হ্যাঁ, আমাকে বলবি কেন? আমি তোর কে হই? দেখ ভাই, এসব তুই বুঝবি না, বাসায় যা। রাফসান মুচকি হাসি হেসে সেখান থেকে চলে আসে। তানিম শক্ত চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটা সময় রাফসানের অদৃশ্য হয়ে যায় তার চোখের সামনে থেকে। তানিম রূপী ইকবাল ফোনটা বের করে ইশারের কাছে ফোন করে। হ্যালো উষার। জি বস। তানিমের অচেতন দেহটা সুরক্ষিত আছে তো? জি বস, ওর জ্ঞান ফিরতে এখনো 8-10 ঘন্টা লেগে যাবে। গুড, এক কাজ কর, ভার্সিটি থেকে মিমি আর উপাচার্যকে তুলে নিয়ে যা। আর বাসায় রাফুর চাচিও একা, তাকেও তুলে তানিমের সাথে রাখবি। রাফুর মাথা খারাপ করার জন্য এতটুকুই যথেষ্ট। আমার শরীরটা ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। উডস্টক কি কিছু বলল? তার বস কি আমার প্রস্তাবে রাজি? জি বস, উস্টক জানিয়েছে তার বস আসছে আজকে রাতে, মিটিং রয়েছে আপনার সাথে, কিন্তু শর্ত হলো তাকে আগে মিরর প্রজেক্ট হস্তান্তর করতে হবে। আচ্ছা করব, তুই কনফার্ম হয়ে জানাস আমাকে। আমি পারছি না আর এই বিষ শরীরে পুষে রাখতে। বস, উস্টকের বসকে সেটা তো জানেন? হ্যাঁ, ডেভিড। আপনার কি মনে হয় ডেভিড আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না? ডেভিড যতদিন বেঁচে আছে সে কোনোদিনই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। কারণ কি ভাই? ডেভিড আমার বড় ভাই। ঈশার থমকে যায়, চিন্তিত হয়ে পড়ে মুহূর্তেই। যার জন্য ইকবালের এত ভুলের পরও ইকবালকে বাঁচিয়ে রেখেছে ডেভিড। সব কিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসছে ঈশারের কাছে। সে পুনরায় বলল, তাহলে রাফু একজন পেয়াদা মাত্র। ওকে ব্যবহার করেই ডেভিড এই দেশে নিজেকে শেষ করে নতুন করে তার আন্ডারওয়ার্ল্ডে পরিচয় জমাতে পারে। ডেভিডের মৃত্যুর সংবাদ সত্যি করতে একটা হালাল চামচার প্রয়োজন ছিল, যেটা রাফুর মতো বলদ পেয়াদা দিয়েই ডেভিড ভাই সব কিছুই গুছিয়ে নিয়েছে। কিন্তু রাফু ডেভিড ভাইয়ের চিন্তা ভাবনার বাইরে আছে। তার পরিকল্পনা কেমন যেন একদম নিখুঁত, তবুও তার খেলা শেষ। তাহলে আপনার কাছে যে মিরর প্রজেক্ট আর হান্টিং প্রজেক্ট, ওই দুটো কি ভুল? হান্টিং প্রজেক্ট বলতে কিছুই নেই। মিরর প্রজেক্টটা আমার কাছে আছে, যেটার সাহায্যে আমি যে কারো রূপে রূপান্তর হয়ে যেতে পারি অল্প কিছু ঘন্টার মধ্যেই। তুই তো জানিস এই বিষয়ে। জি বস, তবুও ডেভিড ভাই আপনার শরীরে বিষ পুশ কেন করলো বুঝতে পারলাম না। ইকবাল মুচকি হাসি হেসে বলল, ডেভিড ভাই আজকে রাতে দেখা করবে, তোরা তৈরি থাক।
রাফুর খেলা আজকেই শেষ করব। ওর পরিবারে চাচা চাচি আর চাচাতো বোন মিমি আছে, ওদের তুলে নিতে হবে। আমি ভার্সিটির সামনে আছি, কিছুক্ষণের মধ্যেই বের হব। ইশারের কথা এড়িয়ে গেল ইকবাল। ডেভিড জানে ইকবালের কাছ থেকে মিরর প্রজেক্ট উদ্ধার করা সহজ হবে না, তাই বিশেষ সাহায্য নিচ্ছে সে। এই ব্যাপারটা গোপন রেখেছে ইকবাল। ইশার জালান তার তৈরি চলে আসবে। তানিমের রূপে থাকা ইকবালের নিজের ফোনটা পকেটে রেখে সিগারেটে আগুন জ্বালায়। রাফসান গাড়িটায় এসে তার সামনে থামে। বাইক নয়, একটা ব্ল্যাক BMW। ভেতর থেকে রাফসান বেরিয়ে পড়ল। দোস্ত, একটা ম্যাজিক দেখাবো, চল। তানিম কিছু বুঝতে পারে না। গাড়ির ভেতরে বসে আছে তার চাচি। রাফসান ভার্সিটির ভেতরে ঢুকে চাচা আর মিমিকে নিয়ে বের হয়ে আসে। তাদের গাড়ির ভেতরে বসতে বলে তারাও চুপচাপ বসে পড়ে। রাফসান তাদের কি বলে বুঝিয়েছে সেটা তানিম বুঝতে পারেনি। সে বলল, রাফু, এদের নিয়ে কোথায় যাবি? চল, তারপর দেখতে পারবি। তানিম কথা বলল না। রাফসান তানিম এক বাইকে করে যাচ্ছে, পেছনে তার চাচা চাচি। শহর থেকে বেরিয়ে ছোট্ট গ্রাম। বাম পাশে কাঁচা রাস্তার গাড়িটা ঢুকতে বিশাল এরিয়া নিয়ে এক বাংলো ঘর। চারপাশে কয়েকশো গার্ড দাঁড়িয়ে আছে, হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। তানিমের কপাল বেয়ে ঘাম ঝরেছে ফোঁটা ফোঁটা। এটা ইকবালের বাড়ি? তার স্ত্রী সন্তান এখানে থাকে? রাফসানের মাথায় কি চলছে কিছু বুঝতে পারছে না তানিম। সে বলে উঠল, দোস্ত, এটা কার বাড়ি? রাফসান বলল, ইকবালের বাড়ি। কি? একটু বিস্মিতকর ভাবে আঁতকে ওঠার অভিনয় করে তানিম আবারও বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? শত্রুর গুহায় টুপ ফেলে যাচ্ছিস? শত্রু কখন তার নিজ গুহায় হামলা করবে না? সে জানে এখানে হামলা করলে তার নিজেরই ক্ষতি। আমি জানি ইকবাল আমার মস্তিষ্ক নিয়ে খেলতে চাইছে, আমার আপনজনদের সঙ্গে খারাপ কিছু করার প্ল্যান করছে। তাই তাকে তার কাজ সহজ করে দিলাম। তার নিজের বাসায় আমার আপনজনদের রেখে গেলাম। এ দেশের যে কোনো সুরক্ষিত জায়গায় আমি তাদের রাখি না কেন, ইকবাল সেখানেই হামলা করবে। শুধুমাত্র এই এক জায়গায় আছে যেখানে ইকবাল ভুলেও হামলা করবে না। এটাই এদের জন্য পারফেক্ট নিরাপত্তা। এখন খেলাটা হবে ইকবাল আর আমার উপর। ডেভিড ফাইকে খুন করার অপরাধে শাস্তি তো পেতেই হবে তাকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে যায় রাফসান। তানিমের কথা বলা বন্ধ হয়ে যায়। কি থেকে কি করে বসলো রাফসান। তানিমের মস্তিষ্ক জ্যাম লেগে গেছে। বাড়ির ভেতর থেকে এক সুন্দরী এসে রাফসানদের ভেতরে নিয়ে যায়। সুন্দরীর নাম হচ্ছে ইলমা, ইকবালের ভালোবাসা, তার স্ত্রী। তানিমের চেহারায় লুকিয়ে থাকা ইকবাল পারছে না, কিছু বলতে পারছে না এসব সহ্য করতে। তখনই রাফসান তানিমের কানে কানে বলল, দোস্ত, ইলমা আমার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল, আর যখন ইকবালের খোঁজ নেই তখন এই তথ্যটা পেয়ে যায়, যার কারণে আজ ওর কাছে বললাম আমার চাচা চাচি তার বাসায় থাকবে। সেও না করলো না। কথাটা বলে রাফসান মিষ্টি মুখ করলো। তানিম বসা থেকে উঠে বলল, দোস্ত, আমার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, যেতে হবে। কিন্তু তানিম, ইকবাল যদি তোর উপর আবার হামলা করে? করবে না, সাবধানে থাকবো, যাচ্ছি বলে বের হয়ে গেল তানিম। গেটের বাইরে বের হতে দেয়ালের সাথে নিজের হাতকে আঘাত করছে বারবার। রাফসানের নীরব থেকে প্ল্যান করাটা একদমই অস্বাভাবিক মনে হচ্ছে তার কাছে। কিন্তু ইকবাল যে রাফসানের চাচা চাচিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে এটা জানলো কিভাবে সে? নিশ্চয়ই ভেতরের কেউ বিশ্বাসঘাতকতা করেছে। ইশারকে ফোন করে ইকবাল। কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করেছে। অন্য কিছু ভাবতে হবে। আপাতত রাফুর দিকটা চেপে ডেভিড ভাইয়ের সাথে মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। ইকবালের বাসার বসে গল্প করছে রাফু। তার চাচা সবার সামনে রাফসানকে তার কথা চেপে ধরে বলল, রাফসান, আমরা আর কোনো এক্সকিউজ শুনতে চাই না তোর কাছ থেকে। আমরা যে মেয়েকে তোর জন্য ঠিক করেছি তাকেই তোর বিয়ে করতে হবে। আমি একটা মেয়েকে পছন্দ করি চাচা। সবাই চমকে ওঠে। ইলমা তখন ছিল না তাদের মাঝে। মিমি বলে উঠল, কে ভাইয়া সেই মেয়ে? চাচি বলল, মেয়ে যখন পছন্দ তাহলে আগে বলিসনি কেন? চাচা বললেন, তোমরা চুপ করো। তোর কোনো মেয়ে পছন্দ আমাকে বল, আমি তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। রাফসান কিছুক্ষণ চুপ থেকে বলল, হৃদি, মেয়েটা একটু বখাটে টাইপের, তবুও ভাল লাগে। মিমি বাঁকা চোখে তাকায় রাফসানের দিকে। তারপর কথা শুনে মনে হলো নিজেই খুব সাধু। চাচা চাচির মুখ দুটো দেখার মতো হয়েছে। রাগে কটমট করছে দাঁতগুলো। রাফসান পুনরায় বলল, জানি মেয়েটাকে তোমাদের পছন্দ হবে না,
কিন্তু আমার পছন্দ হয়েছে খুব। বলেই রাফসান দাঁড়ায়, পিছন ফিরে চলে আসতে থাকে। চাচা ডাক দিয়ে বললেন, সিরিয়াসলি রাফসান, মজা করছিস না তো? না চাচা। আচ্ছা তাহলে আমি রিধির বাসায় যাব তাহলে। না চাচা, আজ নয় কিংবা কালও নয়, রাতে একটু কাজে বের হব। বেঁচে ফিরলে তখন, আর যতক্ষণ আমি না চাইব ততক্ষণে তোমরাও এই বাসা থেকে বের হবে না। চাচা চাচি একদম নিস্তব্ধ। রাফসান আগেই জেনেছে তার রাফুর আসল পরিচয় জানে, কিন্তু প্রকাশ করেনি কখনোই। আজকে একটু কাজের কথায় পর বেঁচে থাকলে কথাটা শুনে পাথর হয়ে গেছে তারা। তাদের মনে ভয় ঢুকেছে। রাফসানকে কিছু বলতেও পারছে না তারা। রাফসান মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। মিমি চিৎকার করে বলল, ভাইয়া, তোর জন্য তোর বাবা যে মেয়ে পছন্দ করেছে সে আর কেউ নয়, রিদি। রাফসান মিমির কথাটা শুনে থমকে দাঁড়ানোর ইচ্ছা জাগে, তবুও পা থামেনি। বাসার বাইরে নীরবে চলে আসে সে। গেটের বাইরে এসে রিদির ফোনে ফোন করে রাফসান। রাফসানের ফোনের নাম্বার আগের থেকে সেভ করা ছিল রিদির ফোনে। রাফসান ফোন পেয়ে আঁতকে ওঠে রিদি। হঠাৎ ফোন করার কারণ খুঁজতে গিয়ে ফোনটা কেটে যায়। হতাশার ছাপ নিয়ে রাফসান যখন ফোনটা রাখবে তখনই ভাবলো একটা মেসেজ তো করাই যায়। হ্যালো হৃদি, বকাটা ছেলেরা বলছিলাম, তুমি হয়তো সবটাই জানতে, তাই তো আমার সামনে নিজেকে নিয়ে আসলে হঠাৎ করেই। সেদিনের আগে কখনো তোমাকে দেখিনি, দেখেই কেমন যেন মুগ্ধ হয়ে যায়। আমার বাবার প্রতি অপছন্দ কাজ করত, তাই তাকে এড়িয়ে চলছি, কিন্তু তার পছন্দের প্রশংসা করতে হয়। তবে তুমি আমার বিষয়ে অনেক কিছুই জানো না, সেগুলোর ভিতরে তোমাকে জড়াতে চাইছি না। আজ মিমি বলল তোমার কথা, মুখ ফসকে বলে ফেলেছে হয়তো, নয়তো আমি বলে ফেলতাম। আপনাকে ভালো লাগে এখন, ভালো লাগে না তার কথা শুনে। আমি অনিময়, তোমাকে আপনি বানানোর ইচ্ছে ছিল, তবে বলবো আর একদিন যদি বেঁচে থাকি, আলবিদা ঢঙ্কি। মেসেজটা টাইপ করে রিদির মেলের এটা পাঠিয়ে দেয় রাফসান। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ফোনটা ভেঙে ফেলে সে, নয়তো রিদি ফোন করলে আবারও মায়া জড়িয়ে পড়তে হবে। রাফসান চাচ্ছে না এখন মায়ায় জড়াতে। রাতে তার ভয়ানক পরীক্ষা। মেসেজটা রিদি দেখেছে। নীরব চোখে তাকিয়ে ছলছল চোখে মোবাইল স্ক্রিনে একটা চুমু এঁকে দিয়েছে। ঠোঁটের কোণায় এক টুকরো হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলেছে, কিছু হবে না তোমার। 300 গার্ডসের বাংলো বাড়ির আশেপাশে নিয়োগ করা হয়েছে। অর্ধেক ইকবালের গ্যাংয়ের ক্যাডার, অর্ধেক ব্ল্যাক ড্রাগনের। সামনের দিকটায় ইকবালের ক্যাডার থাকলেও পেছনের দিকটায় ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। স্টক পেছনের সামনে লিড করছে, সমান উন্মুক্ত ক্যাডার পাহারা দিচ্ছে। ইকবাল জানতো রাফু সবসময় পেছন থেকেই হামলা করে, তাই ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের পেছনে রেখেছে যাতে করে তারা আগেই মারা যায়। ডেভিড তার প্রাইভেট জেডে করে দেশে প্রবেশ করে হেলিকপ্টার করে বাংলো বাড়িতে পৌঁছায়। ইকবাল ডেভিডের সামনে এসে তার পা ছুঁয়ে সালাম করে বলে, বড় ভাই, ভুলগুলো ক্ষমা করো। আরে ছোট, বুকে আয়। ইকবালকে জড়িয়ে ধরে ডেভিড। ইকবালও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে ডেভিডের সাথে। বহু বছর পর এমন করে ভাইয়ের শরীরের ঘ্রাণ পাচ্ছে সে। দুজনে সুইমিং পুলের সামনে বসে। চারপাশে 8-10টা সুন্দরী মেয়ে উলঙ্গ হয়ে মদের গ্লাসগুলো তাদের সামনে এনে দিচ্ছে। ডেভিড বলে, বেশ আয়েশ করে জীবন পার করছিস দেখছি। না ভাই, রাফুর টেনশনে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি তার কাছে গিয়েছি তাকে অন্যমনস্ক করতে, কিন্তু সে মোটেও অন্যমনস্ক হয়নি, বরং তার নীরবে ঢাবার চাল দেখে হতভম্ব হয়ে গেছি আমি। চিন্তা করিস না, তোর পায়ে চলে এসেছে এবার। আমি তার সাথে একটু খেলতে চেয়েছিলাম ভাই। বলে যাসনি, তাকে আমি নিজেই রাফুতে রূপান্তর করেছি, কিন্তু রাফুর কিছু উপস্থিতি বুদ্ধি তাকে আরো বেশি ভয়ানক করে তুলেছে। ডেভিড কথাটা বলে গ্লাসের সম্পূর্ণ মদটুকু একসাথে পেটে চালান করে। গলাটা একটু ঝাঁঝিয়ে উঠল, চোখটা বুঝে যায় ডেভিডের। ঠিক সেই সময় রাফসানের এক্সট্রা ফোনের একটা মেসেজ আসে, ভাই পাখিরা দানা খাচ্ছে এই জায়গাটা উপস্থিত হয়ে। মেসেজটি দেখে রাফসান মুচকি হাসি এসে বাইক স্টার্ট দেয়। কালো জ্যাকেট, মুখে মাস্ক, পিঠে তলোয়ার, বাইকের সাথে ঝুলানো দুটো হ্যান্ড গ্লোভেন্ড, পায়ের সাথে বাঁধা দুটো 9mm ক্যালিভারের পিস্তল। বাতাসের গতিতে চলছে সে। বাংলোর সামনে কাঠের তৈরি গেট হ্যান্ড গ্রেভেনের দিয়ে উঠিয়ে দেয় রাফু। দাউ দাউ আগুনের মাঝ দিয়ে ভো করে ছুটে যায় রাফু। পেছন থেকে শত ক্যাডার স্নাইপারের বুলেট এক এক করে
লুটিয়ে পড়তে থাকে ইকবালের ক্যাডার। রাফসান সোজা সুইমিং পুলের সামনে এসে থামে। রাফুর এন্ট্রি দেখেই ইকবাল তানিমের বেশে ইকবালের হাত থেকে মদের গ্লাসটা পড়ে ভেঙে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সে। ইকবালের ক্যাডারের সব পরাজিত। পিছনের দিক থেকে ব্ল্যাক ড্রাগনের ক্যাডাররাও ইকবালের ক্যাডারদের ওপর হামলা করে। ডান হাতে তলোয়ার ডেভিডের গলা বরাবর ঠেকিয়ে ধরে রাফু। বা হাতের পিস্তল ইকবালের দিকে তাক করে রাখে সে। রাফসানের মুখ থেকে শব্দে বুলি ফোটে। হ্যালো বস, সরি ডেভিড ভাই। ডেভিড মোটেও চমকায় ওঠেনি, কেননা রাফু পেছনের ইটস্টক এসে দাঁড়িয়েছে। ডেভিড চতুর মস্তিষ্কের মানুষ। সে এইসব রাজনীতি আগে থেকেই করে আসছে। এবার সেই রাজনীতির মারপ্যাচ আটকে গেছে নিজেই। ডেভিড শান্ত গলায় বলে, রাফু যে কেমন আছিস? বস, একসাথে পানি খাই। আরে পেছনে কোথাও ভুলে যা, জঙ্গলের সিংহ সবসময় সিংহই থাকে। তুই হচ্ছিস এখানকার রাজা। ধাই করে একটা বুলেট ডেভিডের হাঁটুতে বিঁধে রাফসান কর্কশ কণ্ঠে বলল, জঙ্গলে ঢুকে সিংহের সামনে মাথা নিচু করে নরম লগায় চলতে হয়, জানিস না? এটা এখন আমার জঙ্গল। তুই কোন মাছি এখানে? তোর জঙ্গলে তোর ক্ষমতা থাকতে পারে, এখানে শুধুই রাফুর রাজত্ব চলবে। ঠিক সেই মুহূর্তে ইটস্টকের মাথায় একটা বুলেট থেতলিয়ে ফেলে। লুটিয়ে পড়ে সে। রাফুর ডান কাঁধে একটা বুলেট এসে আঘাত করে। শক্ত পায়ে কিছুটা পিছে সরে আসে রাফু। সামনে দাঁড়িয়ে আছে ঈশার। হুইলচেয়ারে বাঁধা তানিমের অচেতন দেহটা। গলার টাইম বোম বাঁধা। রিমোটটা ঈশারের হাতেই। দু হাতে তালি দিতে দিতে ইকবাল লাফিয়ে ওঠে। ডেভিড বলে ওঠে, জঙ্গলের সিংহে শিকার করতে আসা শিকারের টোপ ফেলে রেখে যায়। তুই বলে গেছিস রাফু? রাফসান চোখ তানিমের দিকে, হাতে তলোয়ার নুয়ে গেছে। ইকবাল হো হো করে হেসে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইকবালের মাথায় তার দেহ থেকে মুছে যায় শটগানের বুলেটে। পেছনে দাঁড়িয়ে আছে রিধি। মুচকি হাসি হেসে বলল, গ্যাংস্টারের সাথে জীবন পার করতে হলে একটু আধটু মস্তানি তো করতেই হয়। রিধির পাশে দাঁড়িয়ে আছে FBI এর চিফ ডিরেক্টর উইথ স্থিত। ইকবালের মুখে হাসি মলিন হয়ে আছে। রাফুর তলোয়ারের আঘাতে ইকবালের শরীরটা দুখণ্ড হয়ে গেছে। ডেভিডের দ্বিতীয় পায়ের বুলেটের আঘাত করে রাফু। তাকে মারতে পারবে না রাফু। FBI এর হাতে তুলে দিতে হবে, এমনটাই কথা হয়েছে স্মিথের সাথে। ডেভিডকে তাদের হাতে তুলে দিলে তারা রাফুর সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলবে। স্মিথের হাতে ডেভিডকে তুলে দেয় রাফসান। তানিমকে হসপিটালে নিয়ে যায় তারা। নিজের ক্ষতদেহটা রিধির শরীরে এলিয়ে দিয়ে বলে, আপনাকে এখানে আসতে বললো কে? আমি যেখানে খুশি যাব, তাতে আপনার কি শুনি? আমার কিছু না। কি বললেন? আপনার কিচ্ছু না? না, এখন পর্যন্ত কিছু হওয়ার অধিকার হয়নি। কখন হবে শুনি? আপনার ঠোঁটে যখন আমার ঠোঁট মিশ্রিত হবে, দুজন দুজনের মধ্যে যখন একজনকে পাবো, ঠিক তারপর থেকে। তাহলে দেরি করছো কেন? আসো। ভয় হচ্ছে? কেন কেন ভয় হবে কেন? তোমার মতলব ঠিক দেখাচ্ছে না। যদি কামড় দিয়ে বসো। রিধি রাফসানের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, আগে এমন মতলব ছিল না, এখন দিব। আসো আসো। বলেই যখন রিধি রাফসানের শরীরটা ছেড়ে দেয়, তার দুর্বল দেহটা পরে লুটিয়ে পড়ছে মাটির দিকে। শক্ত করে তার হাতটা ধরে ফেলে রিধি। তোমাকে আজীবন এমন শক্ত করে ধরে রাখবো। রাফসান তার চোখের দিকে তাকিয়ে এক ভবিষ্যৎ দেখছে, যেখানে রাগ অভিমান মিশ্রিত ভালোবাসা খুঁজে পাচ্ছে। কিছু বলছে না, নীরবেই ভরসা রাখছে তার ওপর। তাদের জীবনটা চলুক এমন করেই। একজন গ্যাংস্টার থেকে একজন প্রেমিক স্বামী হওয়ার চেষ্টায় মগ্ন থাকুক সে।